আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মোসলে বলছি। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তাহলে আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে আমরা সিস্টেমিক ভাইরোলজিতে ঢুকে গেলাম। আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ যে আপনার ডিএনএ নন এনভেলপড ভাইরাস। তো এর আগের যে লেকচারটা আমরা সেখানে কথা বলেছি আপনাদের সাথে ডিএনএ এনভেলপ ভাইরাস নিয়ে। তো ডিএনএ এনভেলপ ভাইরাসের মধ্যে একটা বিশাল জায়গা হচ্ছে হারপিস ফ্যামিলি। তো আমরা ওটা ইন ডিটেলস আপনাদেরকে পড়িয়েছি। এখন আমরা ইনশাল্লাহ কথা বলবো ডিএনএ নন এনভেলপ ভাইরাস। তাহলে ডিএনএ নন এনভেলপ ভাইরাস মনে রাখবেন, আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে আপনার বেসিক কনসেপশনও যাতে ক্লিয়ার থাকে এবং আপনি যাতে পরীক্ষার আগে, বিশেষ করে ভাইবার আগে একটা ভালো প্রিপারেশন উইদিন শর্ট টাইম আপনার কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা স্যারদের ফেভারিট কোয়েশ্চেন ভাইভাতে ধরে, কোনটা না পারলে আপনার ইমপ্রেশন খুব গ্রসলি খারাপ হয়ে যাবে, ওই বিষয়গুলো মিস করা যাবে না। হ্যাঁ, সবগুলো মাথায় নিয়ে আপনাকে ওভারঅল একটা ভালো প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড কনসেপশন আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে ইনশাল্লাহ। তো আমরা সেইভাবে ইনশাল্লাহ আমাদের লেকচারগুলোকে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে ডিএনএ নন এনভেলপ ভাইরাসে আসেন। আচ্ছা, এখন ডিএনএ নন এনভেলপ ভাইরাস থেকে আপনার দুইটা ভাইরাসের নাম জানলে এনাফ। একটা হচ্ছে অ্যাডেনোভাইরাস, একটা জানবেন কি অ্যাডেনোভাইরাস, আরেকটা জানবেন হিউম্যান প্যাপিলোমা। তাহলে অ্যাডেনোভাইরাস গেল, আরেকটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস গেল। কারণ এই দুটোই ক্লিনিক্যালি সবচেয়ে কমন এবং আমরা এই দুটোই বেশি পাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসেন যে এই যে অ্যাডেনোভাইরাস যেটা বললাম, তাহলে এই অ্যাডেনোভাইরাস একটা ভাইরাস যখন আমরা পড়বো তখন ওই ভাইরাসের আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভাইরাসটা কোন রুটে আপনার বডিতে সে এন্টার করে, আরেকটা হচ্ছে আমরা ওই ভাইরাসটা ঢুকার পরে সে কতদিন ল্যাটেন্সিতে থাকে, দ্যাট মিনস ইনকিউবেশন পিরিয়ডটা কত, তারপরে ওই ভাইরাসটা আপনার বডির কোন সিস্টেম অথবা কোন জায়গায় সে ইনফেকশন বা প্যাথোজেনিসিটি করে। তাহলে ওই যেই সিস্টেমে সে ইনফেকশন করবে ওই সিস্টেমের সিমটমটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখেন অ্যাডেনোভাইরাস আপনার শরীরে ঢুকবে দুটো পথে, একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ঠিক আছে? তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকবে কিভাবে? সিম্পল, ড্রপলেটের মাধ্যমে ঢুকবে। আরেকজন ইনফেক্টেড পারসন ড্রপলেটের মাধ্যমে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট আপনি ইনহেল করছেন, প্রশ্বাসের সাথে ইন্সপিরেশনের সময় চলে আসলো। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ঢুকার রাস্তা হচ্ছে কি ফিকো ওরাল বলে। দ্যাট মিনস যদি কেউ পুয়ার হাইজিন মেনটেন করে, হ্যান্ড ওয়াশ ভালো করে না করে, অথবা তাদের সোসাইটিতে যে আপনার স্যানিটেশন সিস্টেমটা ভালো না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে পানিটা খাচ্ছেন, যে ওয়াটারটা খাচ্ছেন, ওয়াটার বর্ন, ওই ওয়াটারটা ওই যে ফিকাল ম্যাটেরিয়াল দিয়ে কন্টামিনেটেড, হ্যাঁ, অথবা ওয়াশরুমের যে ওয়াটার দিয়ে কন্টামিনেটেড, সেখান থেকে আপনি যখন খাচ্ছেন ওরাল রুটে চলে আসলো, আর সোর্সটা ছিল ফিসিস। তাহলে ফিকো ওরাল রুট ট্রান্সমিশন। তাহলে আমরা জানলাম যে আমাদের এই অ্যাডেনো ভাইরাসটা দুটো রুটে ঢুকে, একটা হচ্ছে রেসপিরেটরি, একটা হচ্ছে ফিকো ওরাল রুট। আচ্ছা, তাহলে সিম্পল, যদি রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে তাহলে সে আপনার ইনফেকশন অথবা কোন জায়গায় ভাইরাসটা অ্যাটাচমেন্ট করে প্যাথোজেনিসিটি করবে, রেসপিরেটরি ট্র্যাক্টে। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টে দুই ধরনের আছে, অ্যাভাব দ্য ল্যারিংস, বিলো দ্য ল্যারিংস। অ্যাভাব দ্য ল্যারিংস আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, বিলো দ্য ল্যারিংস আমরা বলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। একটু বুঝেন, কথাগুলো বুঝেন, খুব বেসিক ইনশাল্লাহ। আপনার ইনশাল্লাহ একটার সাথে একটা আমি কানেকশন করে দিব। তাহলে অ্যাভাব দ্য ল্যারিংস, দ্যাট মিনস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলেই আপনারা এটাকে বলেন যে কি ভাইরাল ইনফেকশন। এই যে কয়দিন পরে পরে মানুষের যে এই যে আরটিআই হয়, মানে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ভাইরাল। যেমন কি হবে, যেমন পেশেন্টের একটা কোরাইজা হবে, হ্যাঁ, রানি নোজ হবে, সর্দি হবে, নাক জ্যাম হয়ে যাচ্ছে হবে, গলা ব্যথা হবে, সোর থ্রোট বলে, কাশি হবে, ড্রাই কাফ হয় ইউজুয়ালি, তারপর হচ্ছে কি হয়, চোখ লাল হয়ে যায়, এটাকে বলে কনজাংটিভাইটিস। তাহলে এই সিম্পল জিনিসগুলো হবে, এগুলো 3 থেকে 5 দিন পর্যন্ত স্টে করে, এরপর এগুলো স্পন্টেনিয়াসলি রিজলভ হয়ে যায় ইনশাল্লাহ। গেল, তাহলে এইটাই হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। মনে রাখবেন, ভাইরাস আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করলে আপনার জন্য রিস্ক নাই, কিন্তু ভাইরাস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করলেই ঝামেলা। এই যে কোভিডে এত ঝামেলা হয়েছে কেন, কোভিডটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়েই সে অ্যালভিওলাইকে অ্যাটাক করতো, আর নিউমোনিয়া, অ্যালভিওলাইটিস বা কি নিউমোনিয়া হয়ে যেত। তাহলে আপনার মাথা থাকবে যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যখনই আমি বলবো আপনাকে বুঝে নিতে হবে ইট ক্যান লিড টু নিউমোনিয়া। কেমন? তাহলে এটা হচ্ছে আমার জন্য সিভিয়ার। এক্স্যাক্টলি,
অ্যাডেনোভাইরাস অন্যান্য রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনকারী ভাইরাস থেকে আলাদা দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে সে ক্যারাটোকনজাংটিভাইটিস করে, এপিডেমিক, হঠাৎ করে দেখবেন একটা জায়গায় আপনার সব বাচ্চাদের অথবা মানুষদের এরকম সর্দি কাশি, চোখ লাল হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম, তাহলে ক্যারাটোকনজাংটিভাইটিস করে এপিডেমিক, এবং হেমোরেজিক সিস্টাইটিস করে, হেমোরেজিক সিস্টাইটিস করে। দ্যাট মিনস এই অ্যাডেনোভাইরাসটা যদিও রেসপিরেটরি এবং ফিকাল ওরাল রুটে ঢুকে, সে ব্লাডের মাধ্যমে ছড়িয়ে আপনার সে জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে চলে যেতে পারে, এবং জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে গিয়ে সে আপনার অ্যাটাক করবে ব্ল্যাডারকে, ইউরিনারি ব্ল্যাডারকে। যখন ইউরিনারি ব্ল্যাডারে অ্যাটাক করবে, ইউরিনারি ব্ল্যাডারের কোথায় অ্যাটাক করবে? ভাইরাস চায় যে কোনো একটা সেলের ভেতরে ঢুকে যেতে। তাহলে আপনার যে এই যে ইউরিনারি ব্ল্যাডারের মধ্যে আমার লাইনিং এপিথেলিয়াল কি? ট্রানজিশনাল এপিথেলিয়াম সেল। কি সেল? ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল। তাহলে এই যে ট্রানজিশনাল এপিথেলিয়াল সেল, এই সেলগুলোর মধ্যে যখন ভাইরাস ঢুকবে, তখন ওই ভাইরাস ইনফেক্টেড সেলকে অ্যাটাক করবে কে? এগুলো সব আমরা বেসিক আপনাদের আগে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সাইটোটক্সিক টি সেল। তাহলে সাইটোটক্সিক টি সেল যখন অ্যাটাক করবে, মোর ওভার ওই যে ভাইরাস ইনফেক্টেড ট্রানজিশনাল এপিথেলিয়ালের উপরে কে বসবে? অ্যান্টিবডি অ্যাটাচমেন্ট হবে। অ্যান্টিবডি অ্যাটাচমেন্ট হলে অ্যান্টিবডির সাথে আবার কে অ্যাটাচমেন্ট হবে? কমপ্লিমেন্ট অ্যাটাচমেন্ট হবে। তাহলে কমপ্লিমেন্ট যখন অ্যাটাচমেন্ট হবে, তখন কি হবে? তখন অ্যান্টিবডি কমপ্লিমেন্ট। তাহলে অ্যান্টিবডি আর কমপ্লিমেন্ট অ্যাটাচমেন্ট হলে কি হয়? তখন হয় যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কি হবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। এখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলেই এর পরের ধাপ কি? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্মেশন কি করবে? এই যে আপনার ব্লাডারের যে লাইনিং এপিথেলিয়াল সেল আছে, সেগুলোকে সে ড্যামেজ করে ফেলবে। এখন যখনই একটা জায়গা লাইনিং এপিথেলিয়াল ড্যামেজ হবে, সেটাকে আপনারা বলেন দুইটা কথা। যদি ওই ড্যামেজটা খুব সুপারফিশিয়াল হয়, তখন বলেন ইরোশন, আর যদি একটু ডিপ হয়, তখন বলেন আলসার। আর যখনই কোনো একটা ড্যামেজ হবে, ইরোশন হবে, আলসার হবে, তখনই তার আন্ডারলাইন যে সাবমিউকোসাল ব্লাড ভেসেলস আছে, অথবা যে এটাকে কি বলে, মানে আমাদের যে মিউকোসাল যে ব্লাড ভেসেলসগুলো আছে, সেগুলো যখন টিয়ার হবে, ড্যামেজ হবে, তখনই শুরু হবে কি? ব্লিডিং। আর ওই ব্লিডিং কোথায় হচ্ছে এখন? ব্লাডারে, কারণ এতক্ষণ সব গল্প হচ্ছে ব্লাডারের ভেতরে। তাহলে ওই ব্লিডিংটা আসবে কোন দিক দিয়ে? ইউরিন দিয়ে। তাহলে ইউরিন দিয়ে আপনি কি দেখতে পারবেন? ম্যাক্রোস্কোপিক ব্লিডিং, অথবা মাইক্রোস্কোপিক। ইউরিন আরএমই করবেন, দেখবেন আরবিসি পাচ্ছে। অথবা হচ্ছে পেশেন্টের, আপনি নর্মালি পেশেন্ট আপনাকে বলতে পারবে প্রস্রাব গাঢ় লাল হচ্ছে। তাহলে হেমোরেজিক সিস্টাইটিসের প্যাথোজেনিসিটি আমরা আপনাদেরকে বলে ফেললাম আলহামদুলিল্লাহ। দেন আমরা আসি যে আমাদের ভাইরাসের আরেকটা পোর্ট অফ এন্ট্রি ছিল ফিকোরাল রুট। তাহলে ফিকোরাল রুটে সে অ্যাটাক করে কাদেরকে বেশি? বাচ্চাদেরকে। কেন? কারণ অ্যাডাল্ট পার্সনগুলো মোটামুটি তারা খুবই কনসিয়াস থাকে। দেখবেন ছোটোবেলায় আমরাও কিন্তু হ্যান্ডওয়াশ ভালো করে করতাম না, যা ইচ্ছে। বাচ্চারা খায় না এমন কী আছে আমাকে বলে? হয় নাক দিয়ে মটরশুঁটি ঢুকাই দিবে, ফরেন বডি দিয়ে আমরা ইএনটিতে বের করি অহরহ, যেটা পাবে সেটাই তারা খেতে চায়। তাহলে ওই কারণে বাচ্চাদের ফিকোরাল রুট ট্রান্সমিশন বেশি। ওই কারণে ল্যাঞ্জে দেখবেন লেখা আছে যে অ্যাডেনোভাইরাস ইনডিউস গ্যাস্ট্রোএন্টেরাইটিস বেশি হবে কাদের? বাচ্চাদের। আচ্ছা, এখানে সব আমি ল্যাঞ্জ থেকে কারেকশন করে নিয়েছি, কিছু অ্যাড করে নিয়েছি। তো এই হলো ব্যাপারটা। তাহলে আপনারা জানলেন অ্যাডেনোভাইরাস কি, কোন রুটে ঢুকে, কিভাবে সে ইনফেকশন করে। এটার জন্য আসলে ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, বাট এটা আমরা মানে সাধারণ পার্সনদের দিনে কয়েকটা দেশে তারা এটা মিলিটারি পার্সনদের দিয়ে থাকে, সো এটা আমাদের জেনে লাভ নেই। ওকে, এখন আসেন আমরা এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং আপনারা জানেন রিসেন্টলি এইচপিভি ভ্যাকসিনটাকে ইপিআই শিডিউলে আনা হয়েছে, এরকম একটা নিউজ আমি দেখেছি বাংলাদেশে। কারণ এই এইচপিভি ভাইরাসের দুইটা সাবটাইপ, এইচপিভি 16 এবং এইচপিভি 18, এটা ম্যান্ডেটরি একটা ভাইভা কোয়েশ্চেন, না পারলে ফেল। এই এইচপিভি 16 এবং এইচপিভি 18 এই দুইটা সাবটাইপ কী করে? সিএ সার্ভিক্স ক্যান্সার করে, কার্সিনোমা করে। তাহলে আপনাকে যদি বলে, স্যার প্রশ্ন করে যে তুমি আমাকে একটা ডিএনএ আনএনভেলাপড, কি বললাম? ডিএনএ নন এনভেলাপড অঙ্কোজেনিক ভাইরাসের নাম বলো। তাহলে ডিএনএ ভাইরাস, নন এনভেলাপ, আবার বলতেছি কি? অঙ্কোজেনিক। তাহলে এই ভাইরাসের নাম হচ্ছে এইচপিভি। কোন এইচপিভি? সব এইচপিভি। এইচপিভি এর প্রায় 100টা সাবটাইপ আছে। এর মধ্যে দুটো সাবটাইপ, এইচপিভি 16 এবং এইচপিভি 18, এই দুটো এইচপিভি ভাইরাসই শুধুমাত্র এখন পর্যন্ত জানা গেছে যে তারা সিএ সার্ভিক্স করে, কার্সিনোমা করে। কেমন বুঝে গেল?
ওকে, তাহলে এই ইনফোটা আপনারা জানতেই হবে। ওকে, এখন আসেন এইচপিভি ভাইরাস, এই ভাইরাসটা কিভাবে আপনার শরীরে ঢুকবে? দুটো ওয়েতে, ওই যে সব আগের ফর্মুলা, কিভাবে ঢুকবে প্রথমে এটা জানতে হবে। দুটো ওয়েতে, একটা হচ্ছে সেক্সুয়াল ইন্টিমেসি, আর একটা হচ্ছে স্কিন কন্ট্যাক্ট উইথ দ্য এফেক্টেড পারসন। আচ্ছা, তাহলে আপনার দুটো জিনিস জেনে গেলেন যে সে কোন রুটে আপনার শরীরে ঢুকবে। এখন আসি যে সে কোথায় কোথায় ইনফেকশন করবে। সিম্পল, তাহলে যেহেতু স্কিন কন্ট্যাক্ট, আর একটা মানুষের ওয়ার্ডস আছে, ওই ওয়ার্ডসের সাথে আপনার স্কিন কন্ট্যাক্ট হলো, তাহলে আপনার স্কিনে হবে, তাহলে আপনার প্যাথোজেনিসিটি বা ইনফেকশনও করবে স্কিনে। তাহলে স্কিনে করলে এইচপিভি স্কিনের মধ্যে একটা মানে কেমন জানি কলিফ্লাওয়ার লাইক, মানে দেখবেন যে আপনি এটা খুব টিপিক্যাল, সার্চ দিলে আপনারা পিকচারটা পেয়ে যাবেন। দেখবেন এই যে আমরা যেমন ওই যে ফুলের যেরকম কিছু রজনীগন্ধা ফুল বা পাপড়ি যেরকম, মানে সিম্পলি আমি বলি, আপনারা যদি কদম ফুল দেখেন, কদম ফুলে কীরকম এরকম একটা থাকে, আর এখানে ছোট 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 আঁশ বের হয়ে থাকে না, এক্স্যাক্টলি এই ওয়ার্ডসটা হচ্ছে স্কিনের মধ্যে এরকম একটা লিশন পাবেন এবং তার মাথায় এরকম এরকম আঁশ বের হয়ে থাকে। তাহলে এটাকে আমরা বলি যে স্কিন ওয়ার্ডস। এটা খুব কমন, এবং দেখবেন যে আপনারা যদি স্কিন আউটডোরে যান, প্রচুর ফিমেল পেশেন্ট আমরা পাই, মানে ইয়াং এইজে, হ্যাঁ, যে তাদের দেখবেন স্কিনে এরকম সাদা 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 ছোট ছোট ওয়ার্ডস, কারো ক্ষেত্রে এরকম থাকে, স্পাইক থাকে, কারো ক্ষেত্রে থাকে না। এবং ওনাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা আমরা কি করি, আমরা ক্রায়োথেরাপি দিই। কি দিই? ক্রায়োথেরাপি। আমরা নাইট্রোজেন, লিকুইড নাইট্রোজেন দিয়ে থেরাপি দিলে ওই ভাইরাল রেপ্লিকেশন ড্যামেজ হয়ে আলটিমেটলি ওয়ার্ডসটা রিজলভ। এটা খুব কার্যকরী একটা চিকিৎসা, বা স্কিন ওয়ার্ডসের 1 নম্বর ট্রিটমেন্ট হচ্ছে ক্রায়োথেরাপি, নাইট্রোজেন দিয়ে আমরা দিই থেরাপি। আচ্ছা, গেল। এরপরে আমরা আসি, তাহলে স্কিনে ওয়ার্ডস হয়, স্কিনে কি হয়? ওয়ার্ডস হয়। আর এটা যদি মানে সেক্সুয়াল ইন্টিমেসির কারণে হয়, তাহলে এটা কি করবে? জেনিটাল ট্র্যাক্ট যেটা আছে, জেনিটাল ট্র্যাক্টে এটা ওয়ার্ডস করবে আপনার, ওয়ার্ডস, এটাকে বলে জেনিটাল ওয়ার্ডস। আচ্ছা, তাহলে জেনিটাল ওয়ার্ডস, তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে স্কিন ওয়ার্ডস, আর একটা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস। আর একটা জিনিস জানলেন আপনি, এই যে জেনিটাল ওয়ার্ডসটা যদি এইচপিভি 16 এবং এইচপিভি 18 সাবটাইপ দিয়ে হয়, সেটা তখন জেনিটাল ট্র্যাক্টের মধ্যে একটা সার্ভিক্স, ওই সার্ভিক্সের মধ্যে সে কার্সিনোমা করবে। কেমন? আচ্ছা, এবং পেনিসও হতে পারে, এইটাই সবচেয়ে কমন, সিএ সার্ভিস কমনেস্ট সবচেয়ে, আপনি কমনটা মনে রাখেন। আচ্ছা, তাহলে আপনি কি জানলেন যে এইচপিভি একটা ম্যালিগন্যান্ট টিউমার করে যেমন সিএ সার্ভিক্স, আর এইচপিভি বিনাইন টিউমার করে, মানে ক্যান্সার না এটা, সেটা হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ডস হচ্ছে যদি স্কিনে হয় এটাকে আপনি বলেন স্কিন ওয়ার্ডস, এটা যদি জেনিটাল ট্র্যাক্টে হয় এটাকে বলেন জেনিটাল ওয়ার্ডস। এটার জন্য ভ্যাকসিন আছে? ইয়েস, অবভিয়াসলি ভ্যাকসিন আছে। এটার জন্য আমরা সার্ভারিক্স নামে একটা ভ্যাকসিন পাওয়া যায়, আপনাদেরকে একটু পর ইনশাল্লাহ দেখাবো। ওকে, এখন আসেন, তাহলে আপনাদেরকে আমরা যেই কয়েকটা কথা বললাম, তাহলে এই ইনফোগুলোর মধ্যে প্রত্যেকটা কথা ভাইবার প্রশ্ন, তাহলে আপনারা ইনশাল্লাহ এটা মনে রাখতে হবে। ওকে, এখন আসেন যে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে আপনাদের কিছু কথা বললাম, তারপর অ্যাডেনো ভাইরাস নিয়ে আমরা কথা বললাম। আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে আর কয়েকটা ইনফরমেশন আমাকে দিতেই হবে, যেই প্রশ্নটা না পারলে আপনি ফেল। এটি এরকম একটা প্রশ্ন যে, আচ্ছা বাবা তুমি তো বললা যে এইচপিভি ম্যালিগনেন্সি করে, কিভাবে করে? তখন আপনি বলবেন যে স্যার, এইচপিভির দুটো সাবটাইপ, এইচপিভি 16 এবং এইচপিভি 18, ওদের দুটো আর্লি জিন E6 এবং E7, এই দুটো আর্লি জিন থেকে দুটো আর্লি প্রোটিন তৈরি হয়। ওই তাহলে আর্লি জিন থেকে যে প্রোটিন তৈরি হবে ওটাকে আপনি কি বলবেন? আর্লি প্রোটিন। তাহলে E6 এবং E7 এই আর্লি প্রোটিন, আমি আপনাদের আগে বারবার একই কথা বলি যে আর্লি প্রোটিন এটা কোনো ভাইরালের ক্যাপসিড না, এটা হচ্ছে কিছু ফাংশনাল প্রোটিন। এই প্রোটিনটা কি করে? হোস্ট সেলের যে সেল ডিভিশন রেগুলেটরি প্রোটিন P53-কে ড্যামেজ করে দেয় বা ইনঅ্যাক্টিভেটেড করে দেয়। ফলে ওই ইনফেক্টেড সেল, মনে করেন এটা হচ্ছে আপনার সেল এবং এখানের মধ্যে আপনার এইচপিভিটা ঢুকে সে এই সেলের P53 ওকে ইনঅ্যাক্টিভ করে দিছে। ফলে এই সেলটা এখন অ্যাবনর্মালি গ্রো করা শুরু করছে। তাহলে এই অ্যাবনর্মালি আনরেগুলেটেড কন্ট্রোল, এটাই হচ্ছে কি? ম্যালিগন্যান্সি। তাহলে এইভাবে আমার এইচপিভিটা ম্যালিগন্যান্সি করছে। তাহলে এই ইনফরমেশনটা জানা লাগবে আপনার, P53-কে E6 এবং E7 ইনঅ্যাক্টিভেটেড করে ফেলে। আরেকটা ইনফো আপনার জানতে হবে যে এখানের মধ্যে, যেমন এইটাতে আমি বললাম বারবার করে, আর আরেকটা ইনফো যেটা এখানে আপনার HPV 6 এবং HPV 11, ঠিক আছে? HPV 6 এবং HPV 11
এই দুইটা করে যে আপনার যে কী বলে দাঁড়ান একটু এখানে স্কিন, হ্যাঁ স্কিন ওয়ার্ডস, এই ইনফোটা জানতেই হবে। স্কিন ওয়ার্ডস করে HPV-1 এবং HPV-4, আর জেনিটাল ওয়ার্ডস করে HPV-6 এবং HPV-11, HPV-6 এবং HPV-11 ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখেন স্কিন অ্যান্ড প্ল্যান্টার ওয়ার্ডস আপনারা দেখবেন, আপনারা অনেকে এ থেকে এরিয়া বলে আর কি, আঞ্চলিক ভাষায় ঘেঁচ বলে, ঘেঁচ, হ্যাঁ ওই হোমিওপ্যাথি খেতে থাকে মানুষ। তাহলে স্কিন এবং প্ল্যান্টার ওয়ার্ডস এটা করে কোন সাবটাইপ? HPV-1 এবং HPV-4। আর জেনিটাল ওয়ার্ডস এটা করে, যেটার আরেকটা নাম হচ্ছে কন্ডাইলোমেটা অ্যাকিউমিনাটা, এটা করে যে HPV-6 এবং HPV-11। তাহলে দেখেন জেনিটাল ওয়ার্ডসটা হচ্ছে কার? ফিমেল পার্সনের। তাহলে ওই মা যখন মানে বেবি ডেলিভারি করবে, মানে বাচ্চা যখন মানে আপনার জেনিটাল ট্র্যাক্ট দিয়ে সে যখন বের হবে, তাহলে ওই জেনিটাল মায়ের যদি জেনিটাল ওয়ার্ডস থাকে, তাহলে আপনারা তো জানেন এটি স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে হয়। তাহলে যে মায়ের বার্থ ক্যানেলের সাথে বেবির যখন কন্ট্যাক্ট হবে, তখন ওখান থেকে বাচ্চার কি হয়ে যাবে, মানে আপনার HPV ইনফেকশনটা ট্রান্সমিট হয়ে যাবে। এবং এই বাচ্চাটার সবচেয়ে ভালনারেবল মানে পোর্শন কি? বাচ্চার ফেস, নোজ, মাউথ, এগুলা। এবং এই কারণে দেখা যায় যদি মায়ের জেনিটাল ওয়ার্ডস থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনার HPV-6 এবং HPV-11 ইনফেকশন থাকে, তখন দেখা যায় বাচ্চা জন্ম হওয়ার কিছুদিনের মাথায় তার হচ্ছে আপনার কি হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট প্যাপিলোমা হবে, ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমা হবে, প্যাপিলোমা, ঠিক আছে? তাহলে ওই যে ওইটা হচ্ছে মায়ের থেকে তার মধ্যে ট্রান্সমিট হয়ে গেছে। এই হচ্ছে বিষয়টা একটু জানাতে চাইলাম। ওকে, এখন আসে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস সিম্পলি আমি বলি, আপনারা যদি কোনো কারণে মনে করতে না পারেন যে কোনটা ডায়াগনোসিস কীভাবে করব, 3টা কথা আজীবনের জন্য মুখস্থ করে ফেলেন ইনশাল্লাহ। যে কোনো ভাইরাস আমরা 1 নম্বর ডায়াগনোসিস করতে পারি আইসোলেশন অফ ভাইরাস ফ্রম দ্য স্যাম্পল। পেশেন্টের যেখানে মনে করেন একটি স্কিন ওয়ার্ডস হলো, ওখান থেকে আমরা স্কিন স্ক্র্যাপিং করলাম, তারপর ওটাকে আমরা ল্যাবে ওখান থেকে ভাইরাসকে আইসোলেশন করলাম। অথবা আরেকটা করতে পারি, পেশেন্টের সিরামে অ্যান্টিবডি ডিটেকশন করব, এবং এই অ্যান্টিবডিটা মূলত হচ্ছে IgM, এটা হচ্ছে অ্যাকিউট। কারণ IgG ইট ডাজন্ট ইন্ডিকেট দ্য অ্যাকিউট ইনফেকশন, মোস্ট প্রবাবলি ইট ইন্ডিকেটস দ্য ইমিউনাইজেশন অর প্রিভিয়াস ইনফেকশন। তাইলে আমরা এই জিনিসগুলো একটু জানতে হবে। আর একটা হচ্ছে যে কোনো ভাইরাসের সবচেয়ে ট্রাস্টেড ইনভেস্টিগেশন হচ্ছে PCR, কারণ ডিরেক্ট আমি ভাইরাল DNA। তারপর এর মধ্যে একটা টুইস্ট আছে, যেখানে অনেক ডেড ভাইরাসের আপনি DNA RNA পেতে পারেন, যেমন কোভিডের সময় হয়েছিল অনেকবার, কোভিড-9 ডেড কোভিড ভাইরাসের DNA পাচ্ছি RT-PCR-এ। তাহলে যে কোনো ভাইরাসের ইনফেকশন আমি 3ভাবে, আইসোলেশন অফ ভাইরাস, ডিটেকশন অফ অ্যান্টিবডি, PCR। আবার বলেন, আইসোলেশন অফ ভাইরাস, ডিটেকশন অফ অ্যান্টিবডি স্পেশালি IgM, অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ট্রাস্টেড ওয়ান ইজ PCR। শেষ ট্রিটমেন্ট। যে কোনো ভাইরাসের অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট নাই, তবে এটা যেহেতু ম্যালিগনেন্সি করে, এই ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস দিই, এক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস দিয়ে দিই। যেমন অ্যান্টিভাইরাল ড্রাগস হিসেবে আমরা এখানে দিই পোডোফাইলিন, আলফা ইন্টারফেরন, এগুলো সব মেকানিজম আমি আপনাদেরকে জেনারেল ভাইরোলজিতে পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আলফা ইন্টারফেরন কীভাবে কী করে। আরেকটা তো আপনাদেরকে বললাম লিকুইড নাইট্রোজেন, এই যে লিকুইড নাইট্রোজেন যেটা দেয়, এটাকে আমি বলি ক্রায়োথেরাপি। It is very crucial treatment for skin warts induced by HPV-1 and 4. কেমন? আচ্ছা গেল। আর আরেকটা যেটা বললাম, এই স্যাররা এই ভ্যাকসিনটা নিয়ে জানতে চায়। যখনই আপনি বলবেন CSRX, বলবেন এটার জন্য ভ্যাকসিন আছে, কীভাবে প্রিভেন্ট করবা? স্যার ভ্যাকসিনেশন করবা। CDC গাইডলাইন, এই ভ্যাকসিন ডোজটা হচ্ছে আমি CDC গাইডলাইন থেকে পেলাম। 2টা ডোজ দিব, 11 থেকে 12 ইয়ার্স বয়সে দেওয়া শুরু করব। এটা স্পেশালি আমরা ফিমেল বাচ্চাদের দিবই। তারপরে প্রথম ডোজের 6 থেকে 12 মাস পরে আমরা সেকেন্ড ডোজ দিব। শেষ। তাহলে 2টা ডোজ, একটা দিব 11 থেকে 12 বছর বয়সে, আর সেকেন্ড ডোজ দিব প্রথম ডোজ থেকে 6 থেকে 12 মাস পরে। শেষ। এখন আসেন, আমরা DNA ভাইরাস শেষ করলাম। তাহলে DNA ভাইরাসের মধ্যে DNA এনভেলপ শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন শেষ করলাম DNA নন এনভেলপ। এবার আমরা ইনশাল্লাহ ঢুকে গেলাম RNA ভাইরাস। আগের সব মাথা থেকে ফেলে দেন, আগের সব মাথা থেকে ডিসকার্ড, আমি নতুন করে পড়তেছি এরকম মনে করেন। আগের কিছু এখন চিন্তা করেন না প্লিজ, যখন যেটা বললো তখন ওইটা নিয়ে একটু চিন্তা করেন। এখন আমরা আসছি RNA ভাইরাস। তাহলে RNA ভাইরাসের মধ্যে আমরা আবার 2টা হেডিং করব, একটা হচ্ছে এনভেলপ আর একটা হচ্ছে উইদাউট এনভেলপ।
তাহলে RNA ভাইরাস আমরা পড়বো। তাহলে প্রথমে হচ্ছে আমরা এনভেলাপ একটা সেগমেন্ট, আর একটা হচ্ছে নন এনভেলাপ। তাহলে প্রথমে আমরা এনভেলাপটা পড়ি। তাহলে আমরা এখন যত কথা বলবো সব ভাইরাসের দুটো ফিচার আপনার মুখস্থ হয়ে গেছে, যে একটা RNA ভাইরাস, 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স ইট ইজ এনভেলাপড ভাইরাস। বুঝেন, আপনার কিন্তু আলাদা আলাদা ভাইরাসের ফিচার মুখস্থ করার কোনো দরকার নাই। দেখেন ব্রডিং। এখন আসেন RNA এনভেলাপ ভাইরাস, এইটার আন্ডারে আমরা কি কি জানতে হবে, অনেকগুলো আছে, এবং এখানে দুঃখজনক বিষয় সবগুলোই আপনার মনে রাখতে হবে। প্রত্যেকটা ভাইরাস ক্লিনিক্যালি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ভাইরাস আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাবেন, সো এখানে আপনি বাদ দিতে পারছেন না। 1 নম্বরে অর্থোমিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, করোনা ভাইরাস, টোগা ভাইরাস, র্যাবডো ভাইরাস, রেট্রো ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, ডেল্টা ভাইরাস। এখন আসেন অর্থোমিক্সো ভাইরাস, এটার মধ্যে শুধু একটাই ভাইরাস আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। প্যারামিক্সো ভাইরাস থেকে আপনি শুধু 2টা জিনিস জানেন, মিজেলস, মাম্পস। টোগা, মিজেল, মাম্পস এবং করোনা ভাইরাসটা আপাতত আমি শেষে পড়াবো, দেখিয়েন এটা এখন বাদ, একটু পরে মিলানোর জন্য যাতে সহজে মনে রাখতে পারেন। টোগা ভাইরাস, রুবেলা। কেন টোগা ভাইরাস পড়াচ্ছি? কারণ আপনি সহজেই জানেন MMR ভ্যাকসিন আগে ছিল, এখন বাদ হয়ে গেছে, এখন MR। তাহলে মিজেলস, মাম্পস, রুবেলা। তাহলে মিজেলস আর মাম্পস এই দুটো হচ্ছে প্যারামিক্সোর আন্ডারে, আর রুবেলাটা হচ্ছে টোগা ভাইরাসের আন্ডারে, এভাবে। তাহলে অর্থোমিক্সো শুধু ইনফ্লুয়েঞ্জা, প্যারামিক্সো মিজেলস আর মাম্পস, টোগা রুবেলা, র্যাবডো জানবেন, রেবিস এটা আপনি এমনি পারবেন, রেট্রো ভাইরাস আপনারা সবাই একটাই জানেন, HIV, এটাই জানেন শুধু। অনেক অনার্স মার্ক পেতে চাইলে এটা ধরে, আর কি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফ্লেভি ভাইরাস, হ্যাপাটাইটিস সি, মাস্ট হ্যাপাটাইটিস সি। আপনি ওয়ার্ডে অনেক সিরোসিস পেশেন্ট পাবেন, লিভার সিরোসিস হয়ে আপনার কাছে ডিকম্পেনসেটেড CLD নিয়ে আসবে, কিন্তু ইনভেস্টিগেশন করে আপনি দেখবেন তার HbS নেগেটিভ। তখনই আমরা কি করতে দিই পেশেন্টকে, anti-HCV টোটাল। দেখা যাচ্ছে যে এটা HCV ইনডিউসড CLD এবং খুব খারাপ। HbS পজিটিভ পেশেন্টগুলো আপনার কাছে আগে আসবে, জন্ডিস হবে, কয়েকবার ভ্যারিক্স রাপচার হবে, কিন্তু HCV পেশেন্ট ডিরেক্ট ডিকম্পেনসেটেড CLD স্টেটে চলে আসে, অথবা ম্যাসিভ আপনার কাছে হেমাটেমেসিস নিয়ে চলে আসবে। ঠিক আছে, গেল। এবার আসেন যে র্যাবডো ভাইরাস মানে রেবিস ভাইরাস। আপনারা জানেন সামনে শীতকাল আসতেছে, রেবিস ভাইরাস প্রচুর ঝামেলা করবে। তারপর হচ্ছে রেট্রো ভাইরাস, এটাও জানেন HIV, সবাই জানেন। ফ্ল্যাভি ভাইরাস, হ্যাপাটাইটিস সি বললাম। ডেঙ্গু ভাইরাস, এখন কিসের পিক আপনাদের প্রফে, মানে ম্যান্ডাটরি প্লিজ ডেঙ্গু নিয়ে A to Z সব পড়তে হবে, কিচ্ছু বাদ দিতে পারবেন না আপনি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস আপনাদের জানলাম। এখন আমরা চলে যাই, আমরা ঢুকে যাই ইনশাল্লাহ, আমরা অর্থোমিক্সো প্যারামিক্সোতে ঢুকবো। তার আগে আমাদের প্রশ্ন যে ভাইয়া মিক্সো এই কথাটার মানে কি? আবার মিক্সো কথাটার মানে হলো, মিক্সো কথাটা একটা গ্রিক, তার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে মিউসিন রিলেটেড। কি রিলেটেড? মিউসিন রিলেটেড, দ্যাট মিনস মিউকোসা রিলেটেড। এখন দেখা যাচ্ছে এই মিক্সো ভাইরাসগুলোর যে স্পাইক প্রোটিন থাকে, ওই প্রোটিনগুলো দিয়ে ওরা আমাদের মিউকাস মেমব্রেন যেগুলো আছে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট স্পেশালি, ওখানের যে আমাদের মিউকোজাল সেলসের সাথে অ্যাটাচমেন্ট করে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে এই মিক্সো ভাইরাসগুলো কি করে, আমরা ল্যাবরেটরিতে দেখতে পেলাম, আমরা যদি পেট্রি ডিশের মধ্যে RBC দিই এবং ওখানের মধ্যে আমরা মিক্সো ভাইরাসকে ইনোকুলেট করি, দেখা যাচ্ছে RBCগুলো ক্লাম্পিং হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই মিক্সো ভাইরাসগুলো কি করতে পারে, ওরা ওদের স্পাইক প্রোটিন দিয়ে RBCর মিউসিন রিসেপ্টরের সাথে ওরা বাইন্ড করে ওরা দুটো তিনটে মানে পাশাপাশি RBCগুলোর পরস্পরের সাথে লেগে যাওয়ার টেন্ডেন্সি, স্টিকিনেস বাড়ায় দেয়, ফলে এক একটা RBC আরেকটার সাথে লেগে ক্লাম্পিং হয়ে যায়। এটাকে বলে কি? এটাকে বলে আপনার অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশনটা কার হচ্ছে? RBCর হচ্ছে। RBC রিলেটেড যে কোনো কথাকে আমরা কি বলি? হিম। তাহলে এটাকে বলে যে হেমাগ্লুটিনেশন, হেমাগ্লুটিনেশন। এবং যেহেতু এদের এই স্পাইক প্রোটিনের কারণে RBC হেমাগ্লুটিনেশন হচ্ছে, এই কারণে মিক্সো ভাইরাসের এই স্পাইক প্রোটিনগুলোর মধ্যে একটা নাম হচ্ছে হেমাগ্লুটিনিন। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এই কথাটা আপনাদের জানতে হবে। তাহলে এই কারণে গেল। তাহলে এখন আমরা আসি অর্থোমিক্সো ভাইরাস এবং প্যারামিক্সো ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স কি। আমরা এই চার্টটা পড়বো, এবং এই একটা চার্ট পড়লে আপনাকে যদি স্যারে বলে যে দেখি তুমি বাবা আমাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বলো,
আপনার আলাদা করে শেখার দরকার নেই। আপনি অর্থোমিক্সোরটা বলে দিলে ইনফ্লুয়েঞ্জা শেষ। আপনাকে যদি স্যার বলে দিলে তুমি আমাকে মিজেলসের এই বলো, ক্যারেক্টারিস্টিক্স বলো, তখন আপনি প্যারামিক্সোর ক্যারেক্টারিস্টিক্স বলবেন। মামসের বললেও আপনি প্যারামিক্সোর বলবেন, কারণ মিজেলস মাম দুইজনই তো প্যারামিক্সের সন্তান। তাহলে আপনাকে এই চারটা খুব ভালো করে শিখতে হবে, তাইলে আপনার ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। তাহলে আমরা আসি প্রথমে অর্থোমিক্সো ভাইরাস। এক্সাম্পল কি? শুধু একটাই, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার মধ্যে আবার তিনটে মেজর টাইপ আছে। ইনফ্লুয়েঞ্জা টাইপ এ, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর ইনফ্লুয়েঞ্জা টাইপ সি। আর প্যারামিক্সো ভাইরাসের মধ্যে আমরা অনেকগুলো আছে, আপনার শুধু দুইটা এক্সাম্পল বলবেন, মিজেলস, মাম্পস। আচ্ছা, এবার আসেন অর্থোমিক্সো। অর্থোমিক্সো এটা আমি এভাবে মনে রাখি যে মানুষের যখন অর্থ সম্পদ বেশি হয়ে যায়, তারা তখন কি হয়ে যায়? সেপারেটেড হয়ে যায়। তারা সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগে, তাদের রিলেশন শেষ হয়ে যায়, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের। তো আমি এভাবে মনে রাখি, যেহেতু অর্থোমিক্সো ভাইরাস অর্থ আছে তার, সে আলাদা আলাদা থাকার ট্রাই করে। এই কারণে এই অর্থোমিক্সো ভাইরাসের যে আরএনএগুলো, এই আরএনএগুলো সব আলাদা আলাদা, সেগমেন্টেড। এই একটা আরএনএ, এই একটা আরএনএ, এই একটা আরএনএ, সেগমেন্টেড আরএনএ। তাহলে এদের কি থাকে? এদের অনেকগুলো আলাদা আলাদা সেগমেন্টেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে। আর প্যারামিক্সো মানে পাড়া প্রতিবেশী, যে পাড়া প্রতিবেশী সবাই একসাথে থাকে। তাহলে ওদের আরএনএ অনেকগুলো না, ওদের হচ্ছে মানে আপনার একটা আরএনএ থাকে, নন সেগমেন্টেড সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকবে। এবং দুজনের আরএনএ হচ্ছে নেগেটিভ পোলারিটি আরএনএ। এবং নেগেটিভ পোলারিটি আরএনএ কি? জেনারেল ভাইরোলজিতে ইন ডিটেলস বলছি আপনাদের। তাহলে দুজনেরই হচ্ছে নেগেটিভ পোলারিটি আরএনএ। তাহলে যে সকল ভাইরাসের আরএনএটা নেগেটিভ পোলারিটির, তাদের অবশ্যই একটা আরএনএ পলিমারেজ থাকতেই হবে। এই কারণে দেখেন দুজনেরই আরএনএ পলিমারেজ আছে। দেখেন আপনার কিচ্ছু শিখতে হচ্ছে না। এবার আসেন দুটো অর্থোমিক্সো প্যারামিক্সো দুজনের নামের সাথে কি আছে? মিক্সো। এবং আমি একটু আগে বলছি মিক্সো ভাইরাসের মধ্যে এমন একটা মিউসিন লাইগেন্ড আছে যেটা আরবিসির মিউসিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে হেমাগ্লুটিনেশন করে। তাহলে এই কারণে দুজনেরই একটা স্পাইক প্রোটিনের নাম হচ্ছে হেমাগ্লুটিনিন, এবং আরেকটা হচ্ছে নিউরামিনিডেজ। শেষ। এর মধ্যে এখন আসেন, আমি আপনাদের জেনারেল ভাইরোলজিতে যখন পড়িয়েছি যে কোনো ভাইরাস যখন ইনফেকশন করে তার কিছু সাইটোপ্যাথিক ইফেক্ট হয়। সে সেলকে হয় অ্যাপোপ্টোসিস করে ফেলে, অথবা সেলটাকে ড্যামেজ করে ফেলে, অথবা ভাইরাস ইনফেক্টেড সেলটাকে ইমিউনোলজিক্যাল সেলগুলো এসে অ্যান্টিবডি এসে ড্যামেজ করে, অথবা ভাইরাস ইনফেক্টেড সেলের মধ্যে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়, অথবা ভাইরাস ইনফেক্টেড সেলগুলো একটা আরেকটার সাথে মিশে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট একটা বড় সেল তৈরি করে, যেটাকে বলে জায়ান্ট সেল। তাহলে জায়ান্ট সেল তৈরি করে কে? প্যারামিক্সো। এখানেও আপনি মনে রাখতে পারেন পাড়া প্রতিবেশী সবাই মিলে একসাথে থাকে, তাহলে জায়ান্ট সেল ফর্ম করবে প্যারামিক্সো। অর্থোমিক্সো একা একা থাকে, নিউক্লিয়ার ফ্যামিলি, জায়ান্ট সেল ফর্ম করে না। তাহলে এই বৈশিষ্ট্যটা আপনি ভালো করে পড়েন। এখন আমি আপনাকে ইনফ্লুয়েঞ্জা এর উদাহরণ বললে আপনি সব এগুলো বলে দিবেন। ইনফ্লুয়েঞ্জা বি এর ক্যারেক্টারিস্টিক্স বললে এটা বলবেন, ইনফ্লুয়েঞ্জা সি এর ক্যারেক্টারিস্টিক্স বললে এটা বলবেন, আপনাকে আমি মিজেলসের ক্যারেক্টারিস্টিক্স বললে এটা বলবেন, মামসের ক্যারেক্টারিস্টিক্স বললেও এটা বলবেন। আপনাকে আমি যদি বলি যে প্যারামিক্সো ভাইরাসের আরএনএ একটা নাকি অনেকগুলা, আপনি বলবেন প্যারামিক্সোর আরএনএ হচ্ছে একটা। আরএনএটা কেমন? নেগেটিভ পোলারিটি না পজিটিভ পোলারিটি? নেগেটিভ পোলারিটি। আরএনএ পলিমারেজ এনজাইম আছে কিনা? যেহেতু নেগেটিভ, অবশ্যই আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে। তারপরে হচ্ছে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, অর্থোমিক্সো ভাইরাস। অর্থোমিক্সো এখানেও দেখেন ও সব কিছুই হচ্ছে ওর আলাদা আলাদা। অর্থোমিক্সো ভাইরাসের মধ্যে ভাইরাসের যে স্পাইক প্রোটিনটা থাকে, আমি দেখাই, এই যে মনে করেন ভাইরাসের স্পাইক প্রোটিনটা আলাদা আলাদা, একটা হেমাগ্লুটিনিন স্পাইক আর নিউরামিনিডেজ স্পাইক প্রোটিন, এগুলো আলাদা আলাদা, একসাথে না। তাহলে কালো কালোগুলো হচ্ছে হেমাগ্লুটিনিন ধরে নেন, আর ব্লু কালার হচ্ছে নিউরামিনিডেজ। কিন্তু প্যারামিক্সো ভাইরাস হচ্ছে এই দুটো একই সাথে, এখানে মনে করেন হেমাগ্লুটিনিন আর তার পাশে হচ্ছে নিউরামিনিডেজ, মানে একসাথেই আপনার হেমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ স্পাইক প্রোটিন থাকে। কার? প্যারামিক্সো। আর অর্থোমিক্সোর হচ্ছে আলাদা। এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা আসি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স যদি আমাকে কে বলে, আমার এখন এটা আর জানা দরকার নেই। আপনাকে যখনই আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বলতে বলবো, আপনি তখন সিম্পলি একটু আগে যেটা আপনাদের পড়ালাম, আপনি অর্থোমিক্সো ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বলে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে সুন্দর করে আমি ওই চিত্রটা আপনাদের দেখিয়েছি যে অর্থোমিক্সোতে হেমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ আলাদা আলাদা স্পাইক প্রোটিন হিসেবে থাকে, আর প্যারামিক্সোতে হেমাগ্লুটিনিন এবং নিউরামিনিডেজ একই স্পাইকে থাকে।
যেমন দেখেন হেমাগ্লুটিনিন নিউরামিনেটেজ HN একটা স্পাইক, এই যে গ্রিন কালার, ইয়েলো কালারটা এখানে হচ্ছে ফিউশন প্রোটিন, নট দ্য স্পাইক প্রোটিন। আচ্ছা গেল। এখন আমরা আসি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আপনাদের বলেছি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে টোটাল 3টা টাইপস বা সাব টাইপ বলতে পারেন, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা সি। এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট 2টা ভাইভা কোয়েশ্চেন সারা ধরে না পারলে খুব বেশি মাইন্ড করবে। একটা হচ্ছে যে কোন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোন ধরনের জেনেটিক চেঞ্জ হয়, আর আপনি বলবেন যে স্যার ইনফ্লুয়েঞ্জা এতে অ্যান্টিজেনিক শিফট হয়, অ্যান্টিজেনিক শিফট, আর ইনফ্লুয়েঞ্জা বিতে অ্যান্টিজেনিক শিফট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিজেনিক ড্রিফট, দুটোই হয়, তবে অ্যান্টিজেনিক ড্রিফট বেশি হয়। ইনফ্লুয়েঞ্জা সিতে এগুলা কোনো চেঞ্জ হয় না, জেনেটিক চেঞ্জ হয় না। তাহলে কি বললাম, এই ইনফোটা মাথায় রাখতে হবে। এখন আসেন অ্যান্টিজেনিক শিফট কি আর অ্যান্টিজেনিক ড্রিফট কি, এটা একটু পরে বলবেন, চলে এখন এটা মনে রাখেন যে তাহলে ইনফ্লুয়েঞ্জা এতে হয় অ্যান্টিজেনিক শিফট, বিতে হয় বোথ, বি দিয়ে বোথ শিফট অ্যান্ড ড্রিফট, সিতে হয় কোনোটাই হয় না। আচ্ছা তাহলে মনে রাখেন সি মানে দেখতে জিরোর মতো, নো কিছু হয় না। এবার আসি আমরা সারফেস স্পাইক প্রোটিন, আপনাদের অলরেডি বলে ফেলেছি 2টা সারফেস স্পাইক প্রোটিন হচ্ছে এই সকল এই অর্থোমিক্সোতে, একটা হেমাগ্লুটিনিন, একটা নিউরামিনেডেজ। হেমাগ্লুটিনিনের কাজ এবং নিউরামিনেডেজের কাজ, এটা ইনভেরিয়েবলি স্যারদের পছন্দের একটা ভাইভা কোয়েশ্চেন। হেমাগ্লুটিনিনের কাজ হচ্ছে কি, হেমাগ্লুটিনিন জাস্ট বাইন্ড টু সারফেস রিসেপ্টর। দ্যাট মিনস একটা ভাইরাস যখন আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকবে, মনে করেন এটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট, এখন এখানে হচ্ছে মিউকোসাল লাইনিং এপিথেলিয়াল সিস। এখন এই যে যখন অর্থোমিক্সো ভাইরাসটা আসবে, মানে অর্থোমিক্সো ভাইরাসটা যখন আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে সে এন্টার করবে, তখন সে এই যে অ্যাটাচ করবে কার সাথে, রেসপিরেটরি মিউকোজাল সেলের সাথে। এটা যদি মিউকোজাল সেল হয় আর এটা যদি অর্থোমিক্সো ভাইরাস হয়, এখানে যদি মিউকোজাল সেলের রিসেপ্টর হয়, এই মিউকোজাল সেলের রিসেপ্টরের সাথে অর্থোমিক্সো ভাইরাসের হেমাগ্লুটিনিনটা বাইন্ড করে। সো উই ক্যান সে দ্য হেমাগ্লুটিনিন স্পাইক প্রোটিন ফ্যাসিলিটেটস দ্য ফিউশন বিটুইন দ্য অর্থোমিক্সো ভাইরাস অ্যান্ড দ্য রিসেপ্টর অফ হোস্টস লাইনিং এপিথেলিয়াল সেলস। তাহলে এই হচ্ছে ইনফোটা। এবং ইম্পর্টেন্ট বিষয়, তাহলে সিম্পলি আপনি জানতেছেন যে আমার ভাইরাসের মেইন প্যাথোজেনিসিটি এখানে কে করতেছে, কোন স্পাইক প্রোটিনটা, হেমাগ্লুটিনিন। তাহলে আমার বডি যখন অর্থোমিক্সো ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, এবং আমার বডির ইমিউনিটির মেইন লক্ষ্য কি, যে আমার ভাইরাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করা। তাহলে আমার বডির অ্যান্টিবডিগুলা কার এগেনস্টে তৈরি হবে, যেই স্পাইক প্রোটিনটা মেইন ভাইরাল। আমি যে আপনাদের জেনারেল ভাইরাসে বলেছিলাম যে একটা ভাইরাসের ইনফেকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে দ্য অ্যাটাচমেন্ট। তাহলে আমার অ্যান্টিবডিগুলা অর্থোমিক্সো ভাইরাসের এই যে হেমাগ্লুটিনিন, মনে করেন এটা হচ্ছে হেমাগ্লুটিনিন আর এটা হচ্ছে নিউরামিনেডেজ। তাহলে আমার অ্যান্টিবডিগুলো কার এগেনস্টে স্পেসিফিক হবে, এই হেমাগ্লুটিনিনের এগেনস্টে। তাহলে অ্যান্টিবডিগুলো গিয়ে হেমাগ্লুটিনিনকে চারপাশ থেকে ঘিরে ধরবে, ফলে যখন আমি হেমাগ্লুটিনিনকে অকুপাই করে ফেলবো চারপাশ থেকে, তখন তখন কি হবে, আমার এই অর্থোমিক্সো ভাইরাসটা আর রেসপিরেটরি লাইনিং এপিথেলিয়ালের কন্ট্যাক্টে আসতে পারবে না, কারণ আমি তো তার রিসেপ্টর অকুপাই করে ফেলেছি। তাহলে এই একটা কথা, অ্যান্টিবডি কার এগেনস্টে তৈরি হয় আর কোন স্পাইক প্রোটিন দিয়ে সে ফিউশন করে উইথ দ্য হোস্ট সেল রিসেপ্টর। নিউরামিনেডেজ কি করে, নিউরামিনেডেজ যেটা করে, যে নিউরামিনেডেজের কাজ হচ্ছে যে সে আপনার অ্যাটাচমেন্টের আগের স্টেপটাকে ফ্যাসিলিটেট করে। যেমন যেমন মনে করেন যে এটা যদি আমার একটা রেসপিরেটরি ট্র্যাক্ট হয়, মনে করেন না এটা হচ্ছে আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা এখন এখানের মধ্যে এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াল সেল। এখন আপনারা জানেন যে আমাদের যে লাইনিং এপিথেলিয়াল সেল, এখানে কি থাকে, মিউকোসাল একটা লেয়ার থাকে, প্রোটেক্টিভ লেয়ার, স্টিকি একটা লেয়ার থাকে, যেই মিউকোসাল লেয়ারটা আমার ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে আটকায় ফেলে। মানে এটা একটা হচ্ছে কি, এটাকে আপনারা বলেন যে ফার্স্ট লাইন ডিফেন্সের মতো একটা কাজ করে, কেমন। তারপরে হচ্ছে সে কি করে, আপনার ভাইরাসগুলোকে আমার হোস্ট সেলের রিসেপ্টরের সংস্পর্শে আসতে দেয় না, এই যে মিউকোসাল লেয়ারটা। আচ্ছা এখন যখন একটা এখানে অর্থোমিক্সো ভাইরাস যখন এন্টার করবে আপনার বডির ভেতরে, মনে করেন এই হচ্ছে সেই অর্থোমিক্সো ভাইরাস। তাহলে অর্থোমিক্সো ভাইরাসের এখানে হচ্ছে আপনার এই যে হেমাগ্লুটিনিন, এগুলো হচ্ছে হেমাগ্লুটিনিন, আর এখানে হচ্ছে আমার নিউরামিনেডেজ, এটা হচ্ছে নিউরামিনেডেজ। আমি আপনাদের আগে বললাম যে নিউরামিনেডেজ এই স্পাইক প্রোটিনের একটা এনজাইম লাইক অ্যাক্টিভিটি আছে, কি আছে, একটা এনজাইম লাইক অ্যাক্টিভিটি আছে, এবং এই এনজাইম লাইক অ্যাক্টিভিটি দিয়ে সে আমার
এই যে হোস্ট সেলের উপরে যে মিউকোসাল প্রোটেক্টিভ লেয়ার আছে সেটাকে সে কী করে, ড্যামেজ করে ফেলে। এই যে ড্যামেজ করে ফেললো, ড্যামেজ করে ফেললে এবার আমার এই অর্থোমিক্সো ভাইরাসটা খুব ইজিলি কার কন্ট্যাক্টে চলে আসছে, মিউকোসাল সেলসের কন্ট্যাক্টে। এবং এইবার সে দেখেন কার থ্রোতে অ্যাটাচ করলো, হোস্টেলের সাথে হেমাগ্লুটিনিন দিয়ে। তারপরে সে এখানে ঢুকে যাবে সেলের ভিতরে, এবং এখানে কি হবে, আমার ইমিউন রিয়াকশন শুরু হবে। পেশেন্টের ওই যে প্রোড্রোম সিনড্রোমগুলো, ড্রাই কাফ, কোরাইজা, ফিভার, হেডেক, হ্যাঁ, তারপর হচ্ছে লস অফ অ্যাপিটাইট, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, এগুলো হবে। তাহলে এই রেসপন্সগুলো শুরু হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপারটা, হেমাগ্লুটিনের কাজ কি, আর একটা হচ্ছে যে আপনার নিউরামিনিডেজের কাজ কি। তাহলে এই দুইটা ইনফো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারলাম। এবার আমরা আসি যে আরেকটা কাজ, এই নিউরামিনিডেজের আরেকটা কাজ হচ্ছে যে একটা মিউকোসাল লেয়ার ড্যামেজ করে আরেকটা কাজ হচ্ছে এই যে যখন এই সেলটার মধ্যে ঢুকবে, মনে করেন এটা হচ্ছে আপনার হোস্ট সেল ছিল এবং এটার মধ্যে আমার এই অর্থোমিক্সো ভাইরাসটা ঢুকে গেছে, এবং ঢুকার পরে সে অনেকগুলো রেপ্লিকেশন করলো, অনেকগুলো মানে সে প্রোজেনি ভাইরাস তৈরি করলো। এখন তাদের লক্ষ্য হচ্ছে বের হয়ে যাওয়া। এখন বের হওয়ার সময় আমার হোস্ট সেলের একটা ইফেক্ট হচ্ছে কি, ভাইরাসটাকে সে বের হতে দেয় না, সে ট্রাই করে ভাইরাস যাতে বের না হতে পারে। কেন? কারণ এই ভাইরাসটা বের হওয়া মানেই সে আশেপাশে আরও ভালো হোস্ট সেলকে অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে এই যে বের হতে দেয় না, এটা তারা কোন ভাইরাস দিয়ে করে? এটা হচ্ছে তারা একটা সায়ালিক অ্যাসিডের মাধ্যমে আমার হোস্ট সেল এই কাজটা করে। তো নিউরামিনিডেজ কি করে, ওই সায়ালিক অ্যাসিডটাকেও তারা ডিস্ট্রয় করে ফেলে। ডিস্ট্রয় করে তারা প্রোজেনি ভাইরাসের মানে হোস্ট সেল থেকে বের হয়ে যাওয়ার প্রসেসটাকে কি করে, ফ্যাসিলিটেট করে। তাহলে এক নম্বরও হচ্ছে ইট ফ্যাসিলিটেটস দ্য অ্যাটাচমেন্ট between the hemagglutinin and host cell receptor, and it facilitates the efflux or exit of progeny virus from the host cell. আচ্ছা, তাহলে এই দুইটা কাজ। ওকে, এখানে আমাদের আর ইম্পর্টেন্ট ইনফো দরকার নাই। এখন আমরা আসি একটু অ্যান্টিজেনিক শিফট কি আর অ্যান্টিজেনিক ড্রিফট কি। এখানে এই যে লাইন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কাইন্ডলি আপনারা ডেফিনেশনটা একটু শিখে নেবেন। এটা অবশ্যই, মানে না হলে দেখা যাবে আপনি জিনিসটা বুঝছেন কিন্তু ভাইবার টেবিল কি আপনার মুখ দিয়ে বের হবে না, আটকে যাচ্ছে, তখন স্যার মনে করে পড়েন নেই। সো কিছু জিনিস আপনার বেসিকের পাশাপাশি আপনি যাতে সুইফটলি আনসার করতে পারেন, এগুলো একটু বারবার পড়া উচিত। যেমন অ্যান্টিজেনিক শিফট কি? অ্যান্টিজেনিক শিফট হচ্ছে যে রিঅ্যাসর্টমেন্ট অফ সেগমেন্টস অফ জিনোম, রিঅ্যাসর্টমেন্ট অফ সেগমেন্টস অফ জিনোম। আচ্ছা, আর অ্যান্টিজেনিক ড্রিফট কি? এটা হচ্ছে যে মাইনর অ্যান্টিজেনিক চেঞ্জ অ্যান্ড ইন অকার্স থ্রু পয়েন্ট মিউটেশন। এই যে এখানে লেখা আছে, অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে একটা জিনের মধ্যেই বা একটা আরএনএর মধ্যে পয়েন্ট মিউটেশন হয়, আর অ্যান্টিজেনিক শিফট হচ্ছে পুরো একটা আরএনএ চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের চিত্রটা যখন দেখাবো তখন আপনারা ক্লিয়ার হবেন, দেখেন ইনশাল্লাহ। এই যে এখন আর কোনো কনফিউশন থাকবে না, এটা অনেকের কনফিউশন থাকে, আমারও ছিল। তাহলে দেখেন এখানে এই ভাইরাসটা খেয়াল করেন তো, ওর আরএনএগুলো কী কালারের, দেখেন ব্লু কালারের। আর এই ভাইরাসটাকে দেখেন তো, ওর আরএনএগুলো কী কালারের, রেড কালারের। কোনো কারণে এই ভাইরাস এবং এই ভাইরাস একটা সেম হোস্ট সেলকে অ্যাটাক করলো। ঢুকার পরে, এটা আমি আপনাদেরকে প্যাথোজেনিসিতে পড়িয়েছি, ঢুকার পরে তারা যখন আবার প্রোজেনি ভাইরাস তৈরি করবে এবং প্যাকেটিং হবে, প্যাকেটিং হওয়ার সময় ভুলক্রমে তারা একজন আরেকজনের আরএনএকে প্যাকেট করে ফেলে। ফলে দেখেন এখন এই হোস্ট সেল থেকে যখন নিউ আরেকটা ভাইরাস সে বের হচ্ছে, দেখেন এই যে এই নিউ প্রোজেনি ভাইরাসগুলো বের হচ্ছে, এগুলো অনেকগুলো বের হবে, এখানে একটা দেখাচ্ছে। সে বের হওয়ার সময় দেখেন তো তার এখানের মধ্যে রেড কালারের আরএনএ আছে যেটা কিনা ভাইরাস বি এর ছিল, আবার ব্লু কালার আরএনএ আছে যেটা কিনা ভাইরাস এ এর ছিল। তাহলে এই যে নতুন একটা ভাইরাস সি তৈরি হয়ে গেল দেখেন, অথচ লক্ষ্য ছিল কি, ভাইরাস এ একটা হোস্ট সেলে ঢুকলো, সে বের করবে অসংখ্য ভাইরাস এ। ভাইরাস বি একটা হোস্ট সেলে ঢুকলো, সে বের করবে অসংখ্য ভাইরাস বি। কিন্তু দুজনেই যেহেতু একই সাথে অ্যাটাক করলো, এখন ভাইরাস এও আর বের হচ্ছে না, ভাইরাস বিও আর বের হচ্ছে না, বের হচ্ছে নতুন একটা টাইপ ভাইরাস সি। এবং এখানে আপনি দেখেন পুরো এখানে দেখেন, এখানে 1 2 3 4 5 6 7 8টা ব্লু কালারের আরএনএ ছিল, আর এখন এখানে 4টা রেড আরএনএ, 4টা ব্লু আরএনএ। পুরো আরএনএ চেইনই চেঞ্জ হয়ে গেছে 4টা করে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। দিস ইজ এ মেজর জেনেটিক চেঞ্জেস অ্যান্ড ইট উইল লিড টু প্যান্ডেমিক, এপিডেমিক। মনে করেন আমরা ভাইরাস এ এর ভ্যাকসিনও আছে, ভাইরাস বি এর ভ্যাকসিনও আছে। হঠাৎ করে মানে এই দুইটা প্রায় 8-10 বছর যাবৎ ভাইরাস এ ভাইরাস বি
আমাদের আক্রমণ করছে, আমরা ভ্যাকসিন বানাইছি অনেক কষ্ট করে, সাডেনলি একদিন কি হলো, নতুন আর একটা ভাইরাস আসছে, এটা ভাইরাস এ এর ফিচারও নাই, ভাইরাস বি এর ফিচারও নাই, এটার এবং দেখা যাচ্ছে এই নতুন যে সাবটাইপটা তৈরি হয় এটার ভিরুলেন্সি, প্যাথোজেনিসিটি, যেটা কোভিডের ক্ষেত্রে হয় আর কি। অবশ্য কোভিডের তো আর এটা হয় নাই, কোভিডের মাইনর চেঞ্জ হয়েছে। তারপরে এই যে ভাইরাস সি, তাহলে এটার এগেনস্টে আমাদের কি নেই, আমাদের অ্যান্টিবডি নাই, আমাদের ভ্যাকসিন নাই, তখনই দেখা যাবে প্রচুর পরিমাণ মানুষ এফেক্টেড হচ্ছে, বাট আমরা ট্রিটমেন্ট করতে পারতেছি না, তখন এটা এপিডেমিক বা মেজর একটা প্যান্ডেমিক করবে। ঠিক আছে, তাইলে এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন আসেন এই আমরা এবার আসি অ্যান্টিজেনিক ড্রিফটে। অ্যান্টিজেনিক ড্রিফটের ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এখানে এই ভাইরাসটার জিন যেরকম এই ভাইরাসটা সেরকম, শুধুমাত্র উপরের একটা ব্লু ভাইরাসের মাঝখানে কয়েকটা জিন চেঞ্জ হয়ে গেছে, এই যে কয়েকটা জিন চেঞ্জ হয়ে গেছে, নাহলে আর হুবহু সব সেম। আর যেটা চেঞ্জ হচ্ছে ওই আরএনএটা পুরো চেঞ্জ হয় না, দেখেন এই যে ব্লুর মাঝখানে ছোট্ট একটা সেগমেন্ট মানে কি হয়ে গেছে, পয়েন্ট মিউটেশন হয়ে গেছে, পয়েন্ট মিউটেশন। ওকে, তাহলে এইটাই হচ্ছে ব্যাপারটা। তাহলে এপিডেমিক প্যান্ডেমিক করে অ্যান্টিজেনিক শিফট, আর হচ্ছে প্রতি বছর ইয়ারলি ইনফেকশন করতেছে অ্যান্টিজেনিক ড্রিফট। এই কারণে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলোর ভ্যাকসিন কি করতে হয়, প্রতি বছর বছর দিতে হয়, কারণ ওই যে টাইপ চেঞ্জ হয়ে যায়, অ্যান্টিজেন ড্রিফট হয়ে। তাহলে খুব সিম্পল, আপনি দেখবেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাচ্চাদের স্কুল গোয়িং চিলড্রেনদের আমরা প্রতি বছর দিই। কেন দিই, অ্যান্টিজেনিক শিফট ওদের মধ্যে, অ্যান্টিজেনিক ড্রিফট হয়, মাইনর চেঞ্জ হয় এই কারণে। আর অ্যান্টিজেনিক শিফট হলে তো প্রতি বছর ভ্যাকসিন দিয়ে লাভ নেই, পুরো নতুন করে ভ্যাকসিন বানাতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা। এখন আসেন আমরা এখন জানবো যে এটা কিভাবে প্যাথোজেনিসিটি করে। এটা আমি আপনাদের অলরেডি বলে ফেলছি, এই ভাইরাসটা আপনার শরীরে ঢুকবে, মিউকাস লেয়ারকে ড্যামেজ করবে, অ্যাটাচমেন্ট করবে, তারপরে প্যাথোজেনিসিটি করবে, এটা বলছি, আপনারা দেখে নেবেন। এখন আসেন একটা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন আপনাকে ইনফেকশন করবে তখন আপনার সিমটম কি হবে। সিমটম হচ্ছে যে এখানে আপনারা প্রথমে যেই কোনো ভাইরাল ইনফেকশনে আমরা কিছু কি পাই, কমন প্রোড্রোমাল সিমটম পাই, এবং ভাইরাসের হয় শুধু প্রোড্রোমাল সিমটম, এটা স্পেসিফিক সিমটম হয় না, মানে আলাদা কিছু ভাইরাস ছাড়া। যেমন আমরা একটু পরে ইনশাল্লাহ আসবো মিজলস, মাম্পস, এগুলোতে আলাদা স্পেশাল কিছু সিমটম সাইন পাওয়া যায়। তাহলে নর্মালি যে কোনো ভাইরাস, বিশেষ করে এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, ওদের ক্ষেত্রে আপনারা কয়েকটা সিমটম মানে সব ক্ষেত্রে বলতে পারবেন। একই রকম ফিভার হবে, এবং ফিভারটা হবে লো গ্রেড, এগুলো একটু জানতে হবে। ফিভার, ভাইরাল ফিভার ইউজুয়ালি লো গ্রেড হয়। দ্যাট মিনস লো গ্রেড মানে হচ্ছে কত, 102 এর কম, অথবা লেস অর ইকুয়াল 102। এখন আসেন এরপর আর কি হবে, দেখবেন যে কোনো ভাইরাল ফিভারে পেশেন্টের হেডেক কমপ্লেন করে, ডেঙ্গু থেকে শুরু করে যে কোনো ভাইরাল হেডেক থাকবে। তারপর হচ্ছে পেশেন্টের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, এরকম সব ভাইরাস সোর থ্রোট করে, মানে গলা ব্যথা করবে, গলা ঘা হয়ে যাবে, এরকম একটা সোর থ্রোটের ইফেক্ট করবে। তারপরে কাফ হবে, এবং এই কাফের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই কাফটা হচ্ছে ড্রাই। এটা কি ধরনের কাফ হয়, ড্রাই কাফ হয়, কিন্তু এই কাফটা অনেকদিন থাকলে যখন সেকেন্ডারি ইনফেকশন হয় তখন সেটা আপনার পুরুলেন্ট কাফে ট্রান্সফর্ম করতে পারে। ইউজুয়ালি ড্রাই কাফ, ইউজুয়ালি কী হবে, ড্রাই কাফ। অ্যান্ড এই সকল ভাইরাল যে সিমটমগুলো এখন বলতেছি, এগুলো সাধারণত 5 থেকে 6 দিনের ডিউরেশন, এরপরে এগুলো স্পন্টেনিয়াস রিজলভ হয়, আপনার ট্রিটমেন্ট দেন বা না দেন, শুধু কাজ হচ্ছে ওয়েল হাইড্রেশন মেনটেন করা, কেমন। আর হচ্ছে জাস্ট ফিভারের জন্য আপনারা নর্মাল যে প্যারাসিটামল দিতে পারেন। ওকে, এখন আসেন যে আমরা এবার কি করব, রিনোরিয়া হবে, রিনোরিয়া সর্দি, হ্যাঁ রিনোরিয়া এটা হবে। স্নিজিং আমি বলতে চাচ্ছি না, কারণ স্নিজিং বললে ব্যাপার আছে, স্নিজিং হলে আপনার অ্যালার্জিক কজ এক্সক্লুড করতে হবে, সো আমি স্নিজিং বলতে চাচ্ছি না। ওকে, তাহলে স্নিজিং, রেড আই, ইচিং আই, এগুলো হলে অ্যালার্জিকের দিকে যাবে। তাহলে এই জিনিসগুলো আপনারা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতে হবে আমি এখন অ্যান্টিবায়োটিক দিব কি দিব না। এবার আছে কমপ্লিকেশন। কমপ্লিকেশন আমি আপনাদের আগেই বললাম যে কোনো ভাইরাস যখন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে সেটাই আমার জন্য কমপ্লিকেশন, এবং এটা হচ্ছে অ্যালভিওলাইটিস, এটা হচ্ছে অ্যালভিওলাইটিস, আর অথবা আমরা ব্রড টার্মে যেটা সিম্পলি বলি নিউমোনিয়া। ওকে, আর একটা হচ্ছে রেইস সিনড্রোম, রেয়ারলি হ্যাপেন। রেইস সিনড্রোম কি, রেইস সিনড্রোমের দেখেন ডেফিনিশনটা দেখেন, ইট ইজ এ পোস্ট ইনফেকশাস ট্রায়াড। কি ট্রায়াড, এনকেফালোপ্যাথি, ফ্যাটি লিভার ডিজেনারেশন, এবং যেহেতু লিভার ডিজেনারেশন হচ্ছে এটা ট্রান্সএমএনএস ইলিভেশন হবে, মানে হচ্ছে এএলটি বাড়বে। আর ইউএসজি হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমে দেখবেন লিভার ডিজেনারেশনের এভিডেন্স আছে, এবং পেশেন্টের ক্লিনিক্যালি এনকেফালোপ্যাথি থাকবে, এনকেফালোপ্যাথি থাকবে। ওকে, এখন আসেন আমরা কাদের ক্ষেত্রে ভাইরাস ইনফেকশন বেশি হয়। আপনি দেখেন
ছোটোবেলায় প্রচুর বলি না বাচ্চাদের কয়েকদিন পরেই অসুখ হয়, তার কারণ এক্সট্রিম অফ এজ মানে হয় বেশি ছোট নাহলে বেশি বড়। তাহলে ওল্ডার পেশেন্ট এবং মানে চাইল্ড এদের হচ্ছে ভাইরাল ইনফেকশন বেশি হয়। কেন? কারণ দুজনেই ইমিউনো কম্প্রোমাইজড। একজনের হচ্ছে ইমিউনিটির ক্যাপাসিটি শেষ হয়ে গেছে, বোন ম্যারো সাপ্রেশন হয়ে যাচ্ছে, আর বাচ্চা হচ্ছে এখনো ম্যাচিউর হয় নাই বোন ম্যারোটারও, হ্যাঁ এগুলো ম্যাচিউর হয় না এই কারণে। তাহলে এক্সট্রিম অফ এজে হবে, হয় বেশি বাচ্চাদের হবে, না হলে প্রেগনেন্সিতে হয়, কারণ উই নো দ্যাট প্রেগনেন্সি ইজ অ্যান ইমিউনো কম্প্রোমাইজ স্টেট। তারপরে হচ্ছে আপনার এই ক্রনিক লাং কন্ডিশন। হ্যাঁ আপনারা ওয়ার্ডে যখন যাবেন ইনশাল্লাহ ইন্টার্নশিপে দেখবেন এই যে সিওপিডি ব্রঙ্কিয়েক্টাসিস এই পেশেন্টদের আমরা যখন ছুটি দিই, ডিসচার্জ লেখি, তখন আমরা দুটো ভ্যাকসিন দিতে বলি। একটা হচ্ছে কি ইনফ্লুভেক্স, আর একটা নিউমোভ্যাক্স মানে নিউমোকক্কাল, আর একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা ইয়ারলি দেয়, যেটা আপনারা আগে বলছি ডিউ টু অ্যান্টিজেনিক ড্রিফট। ওকে দেখেন প্রত্যেকটা জিনিস আমি আলহামদুলিল্লাহ ক্লিনিক্যাল বলার ট্রাই করতেছি। আমি 100টা লাইন বললাম, কাজের না, এগুলো বলে লাভ নেই। আপনি ইনশাল্লাহ খুব জিনিসগুলো শিখেন, এবং এই একই জিনিস আপনি ইনশাল্লাহ এফসিবিসে পড়বেন, এমআরসিবিতে পড়বেন, তখন আপনার এই পড়াটা হবে আর একটু ডিপে। বুঝছেন আমার কথা? সো আপনাকে খুব মানে ব্রিফলি যত বেশি ভালো আপনি জানতে পারেন, এটাই আপনি ইনশাল্লাহ আপনার ক্রেডিট। এবং আপনারা বিশেষ করে দেখিয়েন যে মানে ইন্টারন্যাশনাল বইগুলা, অথবা আপনারা আমি জানি না যারা আপনারা দেখছেন যে ইন্টারন্যাশনাল যে লেকচারগুলো আছে, হ্যাঁ মানে বাহিরের দেশের লেকচার, অথবা বাইরের দেশের নোট, অথবা বাইরের দেশের যে লেকচারগুলো দেখবেন ওনাদের টিচাররা পড়ায় অক্সফোর্ড হার্ভার্ড, ওনাদের স্টাইলটা কেমন জানেন? যে কত অল্পর ভিতরে কত বেশি নলেজ দিতে পারে। খুবই দামি কথা এই জিনিসটা, ফ্লো চার্ট করে করে। সো আপনাকে ওইভাবে এটা ইনশাল্লাহ পড়তে হবে। এখন আসেন ট্রিটমেন্ট অফ ইনফ্লুয়েঞ্জা। আমি আপনাদের আগে বললাম, বারবার বলছি একই কথা, যে অ্যান্টিভাইরাল আমরা খুব রেয়ারলি ইউজ করি, বিশেষ করে হ্যাপাটাইটিস, এইচআইভি, মানে যেগুলো আমাদের সিস্টেমিক ইনফেকশন করে ফেলে, তখন আমরা অ্যান্টিভাইরাল দিই। যেমন হচ্ছে যে আমরা যে কি বলি আপনার হারপিস যে সিমপ্লেক্স দিয়ে হয়, হারপিস সিমপ্লেক্স দিয়ে যখন আমাদের ভাইরাল এনক্যাফালাইটিস হয়ে যায়, তাই না, ভাইরাস এনক্যাফালাইটিস, তখন আমরা জোভির ইউজ করি, ইঞ্জেকশন জোভির ওয়ার্ডে কমনলি দেয়, কালকে দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো এগুলা যখন সিস্টেমিক ইনফেকশন হবে অথবা আপনার এনক্যাফালাইটিস হয়ে যাবে, তখন আমরা অ্যান্টিভাইরাল দিই। নাইলে আমরা আসলে অ্যান্টিভাইরাল লাগান, এইসব আপার রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য অ্যান্টিভাইরাল দরকার নাই। আপনার তাকে প্রপার জাস্ট আপনি একটা তাকে বেশি বেশি গরম চা খেতে বলবেন, হ্যাঁ, তারপর হচ্ছে প্রপার হাইড্রেশন মেনটেন করবে, সিমটোম্যাটিক কিছু আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, কাফ বেশি হলে আমরা কাফ সাপ্রেসেন্ট দিই, হ্যাঁ এরকম করে একটা দিই। তো এগুলো যেন আমরা আলাদা কোনো ড্রাগ দিই না। তো আপনি দুই একটা শিখে রাখতে পারেন, এমান্টাডিন, রিমান্টাডিন, হ্যাঁ, তারপর হচ্ছে অসেলটামিভির, এই কয়েকটা দেখতে পারেন। মেইন হচ্ছে এখানে আমরা কি দেওয়া, যে রিফর্মড ইচ ইয়ার টু কন্টেইন কারেন্ট স্ট্রেন, দ্যাট ইজ ভ্যাকসিন দিব ইয়ারলি। এটি হচ্ছে আমার মেইন। আর এমান্টাডিন ড্রাগটা মনে রাখতে পারেন। এবার আসেন দুটো ঘটনা বলি, এগুলো আপনারা সেই আমাদের রেসপেক্টেড আবুল হাসান স্যারের বই থেকে পড়ে আসছেন, যে এভিয়ান ফ্লু অর ব্লাড ফ্লু, আর একটা হচ্ছে সোয়াইন ফ্লু। এই যে এভিয়ান ফ্লু সেটা ছিল H5N1। একটু দেখেন এভিয়ান ফ্লু এর, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এভিয়ান ফ্লু হচ্ছে H5N1, আর এখানে এসে দেখেন H1N1। তাহলে একটু দেখেন তো, এখানে H5 ছিল আর এখানে H1 হয়ে গেছে। দ্যাট মিনস পুরো হেমাগ্লুটিনিন যে স্পাইক প্রোটিন, এটা একটা আলাদা টাইপ চেঞ্জ হয়ে গেছে। সে ছিল H5 টাইপের, আর সে সোয়াইন ফ্লুতে হয়ে গেছে H1 টাইপের, পুরো একটা টাইপই চেঞ্জ করে ফেলছে। যদি এরকম হতো যে H5 ছিল এভিয়ান ফ্লুতে, সোয়াইন ফ্লুতে এসে হচ্ছে H5 প্রাইম অথবা H5A, হ্যাঁ এরকম হয় না, মানে পুরো টাইপ চেঞ্জ করে H1 হয়ে গেছে। তাহলে এটা কি হবে? মেজর চেঞ্জ, দিস ইজ অ্যান্টিজেনিক শিফট। এবং এই কারণে সোয়াইন ফ্লু কি করছে, এটা একটা প্যান্ডেমিক করছিল, ঠিক আছে। দেখেন 208টা কান্ট্রিতে সে ইনফেকশন করছে সোয়াইন ফ্লু, মেজর একটা প্যান্ডেমিক করছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্টিজেনিক, এই যে ল্যাঞ্চ রিভিউর কথা, এটা একটা এক্সাম্পল। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ অর্থোমিক্সে শেষ করছি। আমরা অর্থোমিক্সে কী পড়লাম? আমরা ইনফ্লুয়েঞ্জা A B C পড়লাম, কোনটা অ্যান্টিজেনিক শিফট করে, কোনটা ড্রিফট করে, কীভাবে প্যাথোজেনিটিসিটি করে, কোনটা হ্যামাগ্লুটিনিন, কোনটা নিউরোমিনেটিস, কোনটার কাজ কী। তারপর এখানে হচ্ছে আপনার এখানে আমরা ইয়ারলি ভ্যাকসিনেশন করি, কারা এটার প্রতি বেশি ইনফেকশন হয়, এটা কিভাবে আমাদের ইনফেকশনটা করে, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন আমরা বিসমিল্লাহ করে ঢুকে যাই প্যারামিক্সো ভাইরাস। তাহলে প্যারামিক্সো ভাইরাসে আমি বলেছি, প্যারামিক্সো ভাইরাসে আপনারা মিজলস মাম্পস ভালো করে পড়বেন। আর প্যারা ইনফ্লুয়েঞ্জা দিয়ে শুধু একটা ইনফো জানেন, ক্রোপ, প্যারা ইনফ্লুয়েঞ্জাতে ক্রোপ হয়।
ক্রো মানে হচ্ছে একটা হার্শ রাশ সাউন্ডের কাশি হবে, আপনি শুনলেই বুঝবেন। এটা বিশেষ করে বাচ্চাদের হয় 6 থেকে 18 মাস বয়সে, এটা বেশি হয়। দেখবেন বাচ্চা যখন কাশবে পুরো ঘরে যে কোনো একটা আওয়াজ হয়, খুবই একটা মানে হার্শ একটা আওয়াজ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জাতে ক্রোপ হয়। এটা হয় মোটামুটি ভালোই কেস পাওয়া যায়। আপনারা ইনশাল্লাহ যখন ইন্টার্নশিপ শেষে করবেন, চেম্বার প্র্যাকটিস করবেন, তখন ইনশাল্লাহ অহরহ কেস পাবেন ক্রোপের। তাহলে এখন আসেন মিজলস আর মাম্পস নিয়ে আমরা। তাহলে প্যারামিক্সো ভাইরাসের ক্যারেক্টারাইজ আমি এখন আর বলে সময় নষ্ট করবো না, বারবার বলছি প্যারামিক্সো ভাইরাসের ক্যারেক্টারাইজ সেম। তাহলে মিজলস বললো, মাম্পস বললো, শুধু একটা জিনিস আপনার জানতে হবে যে মিজলস ভাইরাসের ক্ষেত্রে নিউরামিনিডেজ স্পাইক প্রোটিনটা মানে থাকে না। এই যে দেখেন মিজলসের নিউরামিনিডেজটা নাই। ওকে, এই ইনফোটা একটু জানতে হবে, আর বাকি সব সেম। এখন আসেন যে এখানে একটা প্রশ্ন আছে, এটা যারা পারবেন তাদের প্রতি স্যারদের ইমপ্রেশন অনেক বেড়ে যায়। একটা হচ্ছে যে স্যার আপনাকে বলবে যে আচ্ছা সামনে তো শীতকাল আসছে তোমরা, এবং আপনাদের প্রফ তো শীতকালেই পড়বে, তখন আপনাদের বলবে তুমি কিছু ভাইরাসের নাম বলো যারা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে। তখন আপনার এই নামগুলো বলতে হবে যে স্যার কিছু আরএনএ ভাইরাস, কিছু ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসের মধ্যে কি আছে? অ্যাডেনো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রিনো ভাইরাস, করোনা ভাইরাস। এইভাবে বললে হয়ে যাবে। ডিজিজ কী করে দরকার নেই, আপনি শুধু কাফ মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনকারী ভাইরাসের নাম কি? আরএনএ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ডিএনএ। তাহলে এই দুটো হেডিংয়ে আপনি এই কথাগুলো একটু বলতে হবে, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রিনো, করোনা। ডিএনএর মধ্যে হচ্ছে অ্যাডেনো, এটা বেশি কমন। ওকে, এবার আমরা আসি যে মিজলসের মধ্যে আমরা ঢুকলাম। তাহলে মিজলসের ক্যারেক্টারিস্টিক্স আমার বলার আর দরকার নাই, শুধু বলছি মিজলসে একটা জিনিস চেঞ্জ আছে, মিজলসের মধ্যে নিউরামিনিডেজ স্পাইক প্রোটিনটা নাই। ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমরা জানলাম। এখন আমরা আসি যে মিজলসের ডেফিনিশনটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা মানে আপনারা যারা গভর্নমেন্ট দিচ্ছেন এদের আলাদা আলাদা ডেফিনিশন ছিল, তাহলে এই ডেফিনিশনটা একটু কাইন্ডলি জানতে হবে। এটা শাস্ত্রী বই থেকে নেওয়া হয়েছে যে মিজলস ইজ এন, প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে হাইলাইট করতে হবে। অ্যাকিউট কন্ডিশন, হাইলি কন্টাজিয়াস চাইল্ডহুড ডিজিজ, ফিভার থাকবে, রেসপিরেটরি সিমটম থাকবে, ওই যে ওগুলো কমন কোরাইজা, রিনোরিয়া, এবং এখানে একটা টিপিক্যাল ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ। এই জিনিসটা জানতে চাই, র্যাশটা কী ধরনের? ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ, মানে লাল একটা অঞ্চল থাকবে, লাল একটা ফ্ল্যাট অঞ্চল থাকবে, এর মধ্যে আবার একটা প্যাপিউল থাকবে সেন্টার করে, বুঝছেন? এটাকে বলে ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ। তাহলে মিজলস ইজ এ অ্যাকিউট কন্ডিশন, হাইলি কন্টাজিয়াস, যে বাচ্চার হবে তাকে আইসোলেট করতে হবে। কি থাকবে পেশেন্টের? ফিভার থাকবে, পেশেন্টের আপার রেসপিরেটরি প্রোড্রোমাল সিমটমগুলো থাকবে, কাফ, রেনোরিয়া, সোর থ্রোট, এগুলো থাকবে। তারপর হচ্ছে কি আর কি থাকবে? তার একটা টিপিক্যাল একটা এরিয়া থাকবে, র্যাশ থাকবে। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কপ্লিক স্পট, এটা না পারলে ফেল, এটা যদি না পারেন কপ্লিক স্পট কি, তাহলে এই জিনিসগুলো আপনার জানতে হবে। এখন আসেন, আমি অলরেডি কথাগুলো বলে ফেলছি, সিমটম প্রোড্রোমাল সিমটম থাকবে, তারপরে ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ থাকবে, কপ্লিক স্পট থাকবে। তাহলে কপ্লিক স্পটটা একটু পরে বলছি। দেখেন এখানের মধ্যে এখন আসেন যে আমার এই লাইনটা ভালো করে শেখেন, খুব মজার একটা লাইন, আপনার আজীবন ইনশাল্লাহ লাগবে, যে মিজলসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 to 12 ডেজ। তাহলে আপনি 10 ডেজ ধরেন যে মিজল ভাইরাসটা, মনে করেন মিজল ভাইরাস, আল্লাহ না করুক, মিজল ভাইরাস অক্টোবরের 1 তারিখ আপনার শরীরে ঢুকছে, ধরেন থ্রু ড্রপলেট। এগুলো কীভাবে ছড়ায় মিজলস? এগুলো হচ্ছে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাহলে মনে করেন রেসপিরেটরি ড্রপলেট দিয়ে আপনার শরীরে 1 অক্টোবর কিছু মিজলস ভাইরাস এন্ট্রেন্স নিছে, আপনার ফিভার আসবে অক্টোবর মাসের 10 তারিখ। তাহলে 1 তারিখে ভাইরাস ঢুকছে, 10 তারিখ ফিভার মাত্র আসছে, 12 তারিখ আপনার মানে ওরাল ক্যাভিটিতে লোয়ার সেকেন্ড মোলার টিথের অপোজিটে বাক্কাল মিউকোজায়, আবার বলেন বাক্কাল মিউকোজা মানে বুঝছেন তো, গালের দুই পাশের, এটা কোন দিকে? বাক্কাল মিউকোজার উপরের, মানে উপরের পাটি দাঁতে নাকি নিচের পাটি? নিচে, লোয়ার। কত নাম্বার টিথ? সেকেন্ড মোলার টিথ, ওই বরাবর আপনি একটা স্পট দেখবেন। স্পটটা কেমন একটু পরে দেখাবো, ওইটাকে বলে যে কপ্লিক স্পট। তাহলে কপ্লিক স্পট আসে অনসেট অফ ফিভার থেকে 48 ঘন্টা পরে। তাহলে কপ্লিক স্পট কখন আসে? 48 আওয়ার্স আফটার দ্য অনসেট অফ ফিভার। এবং এই কপ্লিক স্পট কয়দিন থাকবে?
48 আওয়ার্স। তাহলে বাংলাদেশে তো রোগীগুলো অনেক দেরিতে আসে। এখন তার ফিভার হইলো, তার কপ্লিক স্পট এসে স্পট চলে গেলো, সে তো খেয়ালও করে নাই, সে আপনার কাছে কখন আসবে? যখনই দেখবে সারা গায়ে লালচে লালচে র্যাশ। তাহলে যখন র্যাশ থাকে তখন কিন্তু আপনি পেশেন্টের কপ্লিক স্পট নাও পেতে পারেন, এই জন্য এত কথা। সো কপ্লিক স্পট নাই মানে আপনি মিজেলসকে উড়াই দিতে পারবেন না, কারণ এটা তো লাস্ট ফর 48 আওয়ার্স, এই কথাটা বলতে চাচ্ছি। ক্লিয়ার? তাহলে প্রথমে জ্বর আসবে, তার 2 দিন পরে কপ্লিক স্পট আসবে, এবং এটা 4 দিন থাকবে, 2 দিন থাকবে, 48 আওয়ার্স পরে আসে, 48 আওয়ার্স থাকে, এরপরে র্যাশ আসবে। ঠিক আছে, একটার পরে একটা। দেখেন এটা 14th ডে, 12 ডেজ, হ্যাঁ এটা। তাহলে এইভাবে আপনি হিসাব করেন, 10তম দিনে, 12তম দিনে, 14তম দিনে, এভাবে করে পড়তে হবে। এটা ম্যান্ডাটরি, এটা সবাই পড়বেন, খুব মজার একটা ইনফো ইনশাল্লাহ। ওকে, এখন আসেন আপনার এই কপ্লিক স্পটটা আমি আপনাকে দেখাই। দেখেন এই যে আমি বাচ্চাটাকে এই যে টাং ডিপ্রেসর এগুলো দিয়ে আমি বাক্কাল মিউকোসাটা ডান দিকে টান দিলাম। টান দেওয়ার পরে এটা হচ্ছে তার টাং। দেখেন দ্যাট মিনস দিস ইজ লোয়ার, মানে লোয়ার সেট অফ টিথ। এখন এখানের মধ্যে সেকেন্ড মোলার, এই যে দেখেন এই মোলার টিথের অপোজিটে এইখানের মধ্যে হচ্ছে কপ্লিক স্পটটা। একটু ভালো করে দেখেন, আমি আবার জুম দিই। দেখেন এই যে লাল লাল হয়ে আছে, এই যে দেখেন লাল হয়ে আছে এখানে, আর ঠিক সেন্টারটা এই জায়গাটা একটু নোটিস করেন। আবার দেখে এই জায়গাটা, দেখেন এই জায়গাটা একটু সাদাটে, তার চারপাশে এগুলো হচ্ছে একটু লালচে। তাহলে একটা লাল অঞ্চল, তার মাঝখানে একটু সাদা, এটা হচ্ছে কপ্লিক স্পট। এখন আপনি একটু দেখেন, এই যে ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কপ্লিক স্পট। তাহলে এটা কিভাবে হয়? রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাহলে যেহেতু রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ঢুকে, তাহলে সে আপনার কোন রুটে ঢুকবে? সিম্পল, রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকবে। ইয়েস, তাহলে তাহলে আপনার ভাইরাসটা কোথায় আসলো? আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকলো। এখন রেসপিরেটরি ট্র্যাক্টে যখন ঢুকবে, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকোসা আছে, সাবমিউকোসা আছে, সাবমিউকোসার মধ্যে আছে ব্লাড ভেসেলস। তাহলে আলটিমেটলি ওই ভাইরাসটা আপনার এই যে সাবমিউকোসাল যে ব্লাড ভেসেলসের মাধ্যমে কোথায় এন্ট্রান্স নিল? ব্লাডে। তাহলে ভাইরাস ইন্টার্স ইন্টু ব্লাড, এই ব্লাড থেকে ওই ভাইরাসটা ট্রান্সমিট হবে কোথায়? স্কিনে। তাহলে এটা সময় লাগতেছে, এই কারণেই তো র্যাশ আসে 14th ডেতে, 14তম দিনে। তাহলে ভাইরাসটা যখন স্কিনে যখন যাবে তখন কি হবে? বলেন? তখন মনে করেন এটা হচ্ছে আপনার স্কিনের লেয়ার। দেখেন এটা হচ্ছে আপনার স্কিনের লেয়ার, এবং এটা হচ্ছে স্কিনের নিচে থাকা ব্লাড ভেসেলসগুলো, হ্যাঁ, মানে হচ্ছে হাইপোডার্মিসে আর কি। তাহলে ব্লাড ভেসেলস, এখন এই ব্লাড ভেসেলসের মধ্যে এটা হচ্ছে আমার এন্ডোথেলিয়াল সেলস। এখন আমার তো ভাইরাসটা ব্লাডে এন্টার করে ফেলছে, মানে ওই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সে হেমাটোজেনাস রুটে আপনার সারা বডিতে ছড়াই গেল। এখন ওই ভাইরাসটা ওই যে ওর হচ্ছে প্রেডিলেকশন সাইট হচ্ছে কিউটেনিয়াস ব্লাড ভেসেলসগুলো। তাহলে ওখানে এসে সে ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেলে অ্যাটাক করবে। এই তাহলে এই এন্ডোথেলিয়াল সেলে আমার মিজেলস ভাইরাসটা অ্যাটাক করছে। যখন এই এন্ডোথেলিয়াল সেলে মিজেলস ভাইরাস অ্যাটাক করবে, তখন এই এন্ডোথেলিয়াল সেলগুলোর নাম কি হবে? ভাইরাস ইনফেক্টেড সেল। কি হবে? ভাইরাস ইনফেক্টেড সেল। আর ভাইরাস ইনফেক্টেড সেল যখনই তৈরি হবে আমার বডিতে, তখনই এই এন্ডোথেলিয়াল সেলকে আবার কি অ্যাটাক করবে বলেন? সাইটোটক্সিক টি সেল, আর হচ্ছে কি অ্যান্টিবডি। এর মধ্যে এতদিন আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, IgM অ্যান্টিবডি M তৈরি হয়ে গেছে। এবার এরা এসে যখন এই কিউটিনিয়াস ব্লাড ভেসেলসে মারামারি করবে, তখন ওখানে আলটিমেটলি কী হবে? ইনফ্লামেশন শুরু হবে, ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে ব্লাড ভেসেলসে ইনফ্লামেশন, এটার নাম কি? ভাস্কুলাইটিস। এবং এই ভাস্কুলাইটিসটাই আপনি উপর থেকে র্যাশের মতো দেখবেন। ক্লিয়ার? তাহলে মিজেলসের যে র্যাশটা, এটা একটা ভাস্কুলাইটিক র্যাশ। ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা এটার ডায়াগনোসিস কী করবো? সেম, সব কথা সেম। তাহলে যে কোনো ভাইরাসের ডায়াগনোসিস হচ্ছে আইসোলেশন অফ ভাইরাস ইন সেল কালচার, অ্যান্টিবডি টাইটার, PCR, একই রকম। হ্যাঁ, ওকে, এখন আসে ভ্যাকসিন আছে কিনা? অবভিয়াসলি আছে। কি ভ্যাকসিন? এটা মাস্ট পারতে হবে, মাস্ট। ভ্যাকসিন হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এবং এটা আমরা ইপিএ শিডিউলে রাখছি, MR ভ্যাকসিন যেটা বলে। হ্যাঁ, একটা হচ্ছে 9 মান্থসে দেয়, আর একটা হচ্ছে 15 মান্থস অফ এজে দেয়। হ্যাঁ, 2 ডোজ দেয়, এরিয়ার সাথে, রুবেলার সাথে মিলিয়ে দেয় আর কি। ক্লিয়ার? ওকে, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। ওকে, গেল।
এবার এখানের মধ্যে আরেকটা জিনিস স্যাররা একটু পছন্দ, যে দেখি তুমি মিজলসের কমপ্লিকেশন কমানোর জন্য, এটা আপনারা আইএমসিএতে পড়বেন ইনশাল্লাহ 5th ইয়ার আইএমসিএ বইতে, যে ভিটামিন এর একটা রোল আছে। ভিটামিন এ দিলে মিজলসের কমপ্লিকেশনগুলো কমে যায়। এখানে আমরা যখনই মিজলস ডায়াগনোসিস করি তখন ভিটামিন এ আমরা সাপ্লিমেন্ট প্রোভাইড করি। তাহলে গেল, তাহলে এই বিষয়টা আমাদের একটু জানলাম। ওকে, এখন আসেন মাম্পস ভাইরাস। তাহলে মিজলস থেকে আমরা আলহামদুলিল্লাহ শিখলাম মাম্পস। তাহলে মাম্পসেরও আলাদা করে আমার ক্যারেক্টারিস্টিক্স বলার কোনো দরকার নাই। মাম্পসের ক্যারেক্টারিস্টিক্স যেই কথা, মিজলসের ক্যারেক্টারিস্টিক্সও সেই কথা, এবং আপনার প্যারামিক্সো ভাইরাসের একই কথা, সব সেম। ওকে, এখন আসেন যে মাম্পস ভাইরাসটা কি আসলে। মাম্পস ভাইরাস হচ্ছে একটা স্পন্টেনিয়াসলি রিজলভিং ভাইরাল ইনফেকশন। এটা উইদিন 1 উইক আসলে ঠিক হয়ে যায়, কিন্তু বাচ্চা তো তাদের প্যারেন্টসরা অনেক বেশি ওরিড হয়, এবং এটা আসলে খুবই পেইনফুল একটা কন্ডিশন। তাহলে এখানে কি হয়, নর্মালি এখানে যে কোনো ভাইরাস, যে আমার সব আগের কথা, যে কোনো ভাইরাস একটা প্রোড্রোমাল স্টেট থাকবে, প্রোড্রোমাল স্টেট। তাহলে যেমন কি, যেমন ওই যে ফিভার, হেডেক, তারপরে হচ্ছে সোর থ্রোট, কাফ, তারপরে কোরাইজা, তারপরে হচ্ছে আপনার রিনোরিয়া, তারপরে হচ্ছে মায়ালজিয়া, আর্থ্রালজিয়া, জেনারেলাইজ বডি এক, ম্যালাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে লস অফ অ্যাপিটাইট অর অ্যানোরেক্সিয়া। এই কথাগুলো আপনি বলতে বলতে মুখস্থ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে যে কোনো ভাইরাসের একটা সিমটম। এবার আসেন এই প্রোড্রোমাল সিমটমগুলোর পরে এই মাম্পস ভাইরাসের কিছু স্পেশাল ফিচার শুরু হবে, ঠিক একই রকম যেরকম মিজলসে হয়েছে। দেখেন, মিজলসে এরকম কিছু প্রোড্রোমাল সিমটম ছিল, তারপরে 10th ডেতে ফিভার আসছে, 12th ডে থেকে তার স্পেশাল ফিচারগুলো শুরু হয়েছে। কি কি? কপ্লিক স্পট, 14 ডেতে ম্যাকিউলোপ্যাপিউলার র্যাশ আসছে। যে জিনিসটা আমি আপনাদেরকে এই যে এখানে দেখিয়েছি, এই জিনিসটা দেখেন, এই যে। তাহলে প্রথমে প্রোড্রোমাল সিমটম ছিল, মিজলসের কথা বলতেছি, প্রোড্রোমাল সিমটম, তারপরে স্পেশাল সিমটমগুলো শুরু হয়েছে। এক্স্যাক্টলি। এখন আসেন এখানের মধ্যে এই যে, তাহলে এখানেও প্রোড্রোমাল সিমটম গেছে, এখন হচ্ছে স্পেসিফিক সিমটম শুরু হচ্ছে। টেন্ডার সোয়েলিং প্যারোটিড গ্ল্যান্ড, গালের দুই পাশ ফুলে যাবে, এই জায়গা টিপিক্যাল একটা পেশেন্ট দেখলে ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে। দুই পাশ ফুলে যাবে, টেন্ডার, খুব প্রচন্ড টেন্ডার, বাচ্চাগুলো সে কিচ্ছু খাচ্ছে না, এবং এটাই সমস্যা, সে ব্যথার জন্য হাওয়া করতে পারতেছে না, আপনি হাত দিয়ে দেখবেন প্রচুর টেন্ডার। এটা ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল দুটোই হতে পারে। এবং এখানে আপনার হচ্ছে আরেকটা কি থাকবে, যে এই পেইনটা সাইট্রাস জুস খাওয়ার সময় বেড়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মোর কনফার্মেটরি যে এই সোয়েলিংটা আসলে মাম্পসের কারণেই কিনা, প্যারোটিড গ্ল্যান্ডেরই কিনা। এই ঠিক আছে, বুঝাইতে পারলাম? ওকে, এখন আসেন মাম্পসের কমপ্লিকেশন কি, এটা ধরে, এটা না পারলে বেশি মাইন্ড করে স্যাররা মাম্পসের কমপ্লিকেশন। এবং আমার একটা ফ্রেন্ড এই কমপ্লিকেশনে ভুগছে। এটা কখন হয়? এটা হচ্ছে অনেক বছর পরে হয়। মনে করেন চাইল্ডহুডে তার একটা মাম্পস ভাইরাসের ইনফেকশন হিস্ট্রি আছে, এবং পরে গিয়ে তার বয়স 16-17 বয়স, অথবা আরও পরে গিয়ে তার এই অ্যাটাকটা শুরু হবে। মানে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে সময় লাগে। তাহলে কমপ্লিকেশনগুলো জানতে হলে আমাকে জানতে হবে মাম্পস ভাইরাস কোথায় কোথায় অ্যাটাক করে। মাম্পস ভাইরাস স্যালাভারি গ্ল্যান্ডে অ্যাটাক করে, এই কারণে তো তার প্যারোটিড গ্ল্যান্ড ইনফ্লামেশন হচ্ছে। সিএনএসকে অ্যাটাক করে, এই কারণে তো তার মেনিনগোএনকেফালাইটিস হচ্ছে। টেস্টিসকে অ্যাটাক করে, এই কারণে অর্কাইটিস হয়। ওভারিকে অ্যাটাক করে, এই কারণে উওফোরাইটিস হয়। মেমারি গ্ল্যান্ডকে অ্যাটাক করে, এই কারণে মাস্টাইটিস হয়। প্যাঙ্ক্রিয়াসকে অ্যাটাক করে, এই কারণে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়। ক্লিয়ার? তাহলে আপনি শুধু টার্গেট অর্গানগুলো পড়েন, বাস একসাথে দুইটা আনসার জানলাম আমরা। এখন আসেন মাম্পস ভাইরাসের আমরা যে কি পড়বো, মাম্পস ভাইরাসের যে প্যাথোজেনিসিটি কীভাবে। তাহলে মাম্পস ভাইরাসটা ঢুকবে কীভাবে? রেসপিরেটরি ড্রপলেট। আপনি দেখছেন অর্থোমিক্সো এবং প্যারামিক্সো এই ভাইরাসগুলোর ম্যাক্সিমামই হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট দিয়ে তারা ছড়ায়। আর এর আগে যে অ্যাডেনো ভাইরাস বলছি, যেটা আপনাদের ডিএনএ নন এনভেলপ অ্যাডেনো ভাইরাস, ওই অ্যাডেনো ভাইরাসটা হচ্ছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ঢুকছে, ফিকোরাল রুটেও ঢুকছে। ঠিক আছে, তাহলে এই একটা ইনফো আর কি। এখন আসেন যে এটা হচ্ছে তাহলে ঢুকলো রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ঢুকলো, ঢুকার পরে সে আপনার লাইনিং অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে অ্যাটাক করলে, দেখেন লাইনিং অফ আপার হুবহু মিজলসের মতো। এখন সে এরপর আবার ব্লাডে ঢুকে গেল, একদম মিজলসের মতো। ব্লাডে ঢুকার পরে সে আপনার ওই যে হ্যামাটোজেনাস রুটে তো সে অ্যাক্সেস পেয়ে গেছে। এখন সে তার প্রেডিলেকশন যে টার্গেট অর্গান, এই যে একটু আগে যেটা বললাম, টার্গেট টিস্যুগুলোতে গিয়ে গিয়ে ঢুকবে, প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকবে, টেস্টিসে ঢুকবে, ওভারিতে ঢুকবে, প্যাঙ্ক্রিয়াসে। এখন আপনি প্রশ্ন করেন ভাইয়া ও এখানে কেন ঢুকে, এটার আনসার আমার কাছে এখনো জানা নাই।
প্রত্যেকটা ভাইরাসের এক একটা প্রেডিলেশন। আমি একটা কমন বেসিক আনসার দিতে পারি যে এই টিস্যুগুলোতে মামস ভাইরাসের জন্য সারফেস রিসেপ্টর বেশি অথবা থাকে, এই কারণে সে এখানে অ্যাটাচ করতে পারে, এই কারণে সেই দিকে যায়। ক্লিয়ার? ওকে, এই বিষয়টা গেল। ল্যাবরেটরি ডায়াগনোসিস সেম আগের মতো যেভাবে বলছি সবগুলো। এখানে একটা আছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, সিএফটি, এটা একটু জানতে হবে। কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, হ্যাঁ এই জিনিসটা একটু জানতে হবে। ওকে, এবার আসেন আমরা মামস ভাইরাসের দুঃখ কি জানেন? দুঃখ হচ্ছে মামস ভাইরাসের ভ্যাকসিন আছে লাইভ অ্যাটেনুয়েটেড মিজলসের মতো, কিন্তু এটা বাংলাদেশে ইপিএসএজিওরে নাই, এই কারণে আমরা মামস পেশেন্টও পাই। হ্যাঁ, মামস পেশেন্টও আমরা পেয়ে থাকি। এবার আসেন প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফোটা আমি দিয়ে দিচ্ছি। এটা ক্রোপ হয়। ক্রোপ কি? অ্যাকিউট লেরিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস, এই নামটা কঠিন, একটু মনে রাখতে হবে। অ্যাকিউট একটা কন্ডিশন, কোথায় কোথায় ইনফ্লামেশন করতেছে, অ্যাটাক করতেছে? লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস। ক্লিয়ার? এবং এটা কাদের হয়? 6 থেকে 18 মাস বয়সে বেশি হয়। কিভাবে ছড়ায়? রেসপিরেটরি ড্রপলেট, সব রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ছড়ায়। এখন আমরা আসি টোগা ভাইরাস, রুবেলা ভাইরাসে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ মিজলস শেষ করলাম, মামস শেষ করলাম। দ্য লাস্ট ওয়ান অফ টুডেজ ক্লাস ইজ দ্য রুবেলা ভাইরাস ইনশাআল্লাহ। তাহলে রুবেলা ভাইরাস, এটার নাম, এটাকে আমরা কিসের আন্ডারে ফেলি? টোগা ভাইরাস বলি। তাহলে রুবেলা ভাইরাস, তাহলে এটা হচ্ছে এখন আমরা এই প্যারামিক্সো থেকে বের হয়ে আসছি। সবাই একটু আমরা 1 মিনিটের একটা পজ নেই। এতক্ষণ যা পড়লাম শুধু এর থেকে 2টা ইনফো এখন মনে রাখেন। অর্থোমিক্সো ইনফ্লুয়েঞ্জা, প্যারামিক্সো মিজলস মামস, এবং আপনার এই মিজলস মামস আরেকটা কিছু হলো প্যারা ইনফ্লুয়েঞ্জা মনে হয়, ইয়েস প্যারা ইনফ্লুয়েঞ্জা। ওকে, এটা এখন এই জিনিসগুলো আমরা এক পাশে ফেলে দিলাম। আমি এখন কিচ্ছু জানি না, মাথা পুরো ব্ল্যাঙ্ক করে ফেলেন সবাই, প্লিজ সবাই মাথা ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই আমার মাথায়। তাহলে কী হবে জানেন? আপনি শুধু কোরিলেট করতে যাবেন আর পেঁচাবেন, এখন যেটা পড়াবে এটা বুঝবেন না, সব ডিলিটেড। ওকে, আমরা নতুন করে জানছি। তাহলে টোগা ভাইরাস, তাহলে টোগা ভাইরাসটা প্যারামিক্সোর আন্ডারে নাকি না? না। তাহলে এখন আর আমি এতক্ষণ যে মজা করে বললাম যে কোনো একটা ভাইরাস প্যারামিক্সো হইলে আর শিখি নাই, ওই যে একটা 2 নম্বর পদ্ধতি আছে, 1 প্যারাগ্রাফে 20 প্যারাগ্রাফ মুখস্থ করে, বোকাস একটা পদ্ধতি, ওইটা আর কি, ওইটা এখন আর চলবে না। তাহলে এখন আমার টোগা ভাইরাস আলাদা করে আমার ক্যারেক্টারিস্টিক শিখতে হবে। কি কি? টোগা ভাইরাস এটা একটা আরএনএ ভাইরাস, এটা তো আমি জানি, এটা তো আমি প্রথমে শিখছি যে আরএনএ ভাইরাসের আরএনএ এনভেলপ ভাইরাস, এই দুটো ইনফো আমি আগে থেকেই জানি, কারণ আরএনএ এনভেলপের আন্ডারে ছিল অর্থোমিক্সো, প্যারামিক্সো, তারপর হচ্ছে টোগা, র্যাবডো, ফ্লেভি ভাইরাস, এগুলো ছিল। তাহলে এটা একটা আরএনএ ভাইরাস, একটা ইনফো পেয়ে গেলাম। এনভেলপ ভাইরাস 2 নম্বর ইনফো পেলাম। এইটার আরএনএ হচ্ছে পজিটিভ পোলারিটি, এটার আরএনএ পজিটিভ পোলারিটি, এতক্ষণ যেগুলো পড়ছে সব নেগেটিভ ছিল। তাহলে যেটার আরএনএ পজিটিভ পোলারিটি, ওইটা আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে না। ওকে, এখন এটা সারফেস স্পাইক প্রোটিন অনলি কি থাকে? হেমাগ্লুটিনিন, এখানে নিউরামিনিডিস নাই। আচ্ছা, এবং এখানে কোনো অ্যান্টিজেনিক ভ্যারিয়েশন হয় না, সিঙ্গেল অ্যান্টিজেনিক টাইপ, এবং এখানে হিউম্যান আর দ্য ন্যাচারাল হোস্ট। তাহলে এই কয়েকটা জিনিস আপনার জানতেই হবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বললে ভয় পাওয়ার কারণ নাই। টোগা ভাইরাস 2টা ইনফো আপনার জানেনই, কারণ এটা আরএনএর আন্ডারে আমরা পড়তেছি। আরএনএ ভাইরাস, দিস ইজ এনভেলপ ভাইরাস। 3 নম্বর পজিটিভ আরএনএ, নো আরএনএ পলিমারেজ এনজাইম, সিঙ্গেল অ্যান্টিজেনিক টাইপ, অনলি কন্টেন্স হেমাগ্লুটিনিন, শেষ। ওকে, এখন আসেন আমরা রুবেলা ভাইরাস নিয়ে বাকিটুকুতে যাই। তাহলে দেখেন, রুবেলা ভাইরাস নিয়ে যাওয়ার আগে আমি কয়েকটা বেসিক কথা আপনাদের বলি। এই রুবেলা ভাইরাস এটা আসলে এমন একটা ভাইরাস যে এটা আপনার অ্যাডাল্ট এজও ইনফেকশন করতে পারে, আপনার বাচ্চাদের মানে এটা হচ্ছে যেটা কি বলে ফিটাল স্টেটও ইনফেকশন করতে পারে। তাহলে প্রথমে আমি যদি রুবেলা লিখি, তাহলে রুবেলা ইনফেকশনটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটু হচ্ছে যে আপনার প্রিনেটাল, আর একটা হচ্ছে আপনার পোস্টনেটাল। কেমন? তাহলে প্রিনেটালটা হয় কখন? বিফোর বার্থ। পোস্টনেটাল কখন হয়? আফটার বার্থ। মানে এটা হচ্ছে অ্যাডাল্ট এইজে হয়, আর বিফোর বার্থ এটা হয় এখানে।
তাহলে যেই ইনফেকশনটা বিফোর বার্থ হয় আপনাকে বুঝতে হবে ওই ইনফেকশনটা কিভাবে ছড়ায় বাচ্চাতে, মা থেকে বাচ্চায় ছড়ায় থ্রু প্লাসেন্টা। কেমন? তাহলে যেই ইনফেকশনটা প্লাসেন্টা দিয়ে ছড়ায় সেটা সবচেয়ে ভয়ানক কোন স্টেটে? ফার্স্ট ট্রাইমেস্টারে। কেন সবচেয়ে ভয়ানক ফার্স্ট ট্রাইমেস্টারে? কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে আমার কি হয়? অর্গানোজেনেসিস হয়। তাহলে অর্গানোজেনেসিসের সময় যে ইনফেকশনটা ছড়ায় রুবেলা, তাহলে সে কি করবে? বলেন, সে কি করবে? সে করবে যে কনজেনিটাল সিনড্রোম। কি করবে? কনজেনিটাল সিনড্রোম করবে। এক্স্যাক্টলি এই কথাটাই। তাহলে আসেন, তাহলে যখন বড়দের ক্ষেত্রে ছড়াচ্ছে সেটাকে আমি বলতেছি কি? পোস্ট ন্যাটাল রুবেলা। তাহলে কি হবে? সিম্পলি এটা যেহেতু একটা ভাইরাস, তাহলে ভাইরাসের মধ্যে একটা প্রোড্রোমাল পিরিয়ড থাকবে, এখানে একটা ম্যাকিউলা প্যাপিউলার র্যাশ হবে, এবং এই মনে রাখবেন মিজলস এবং রুবেলা দুজনের র্যাশটা শুরু হয় ফেসে, এবং এরপর সেটা ট্রাঙ্কে আসে, তারপর লিমসে যায়, মানে ফেস টু ডাউনওয়ার্ডস। ক্লিয়ার? আচ্ছা, এবং মিজলসের ক্ষেত্রে আপনার স্পেশাল ফিচার ছিল কি? কপ্লিক স্পট। আর এখানে আপনার স্পেশাল ফিচার কি? পোস্টেরিয়র অরিকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি। আচ্ছা, আর বাচ্চাদের ক্ষেত্রে যখন হয়, এখন আপনার প্রশ্ন, ভাইয়া বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে হয়? মনে করেন একটা মায়ের বয়স সাপোজ 18 ইয়ার্স ওল্ড, এখন ওই মা কোনোভাবে রুবেলা দ্বারা ইনফেক্টেড হয়েছে, তাহলে মা যে রুবেলা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলো এটাকে আমি কি বলবো? পোস্ট ন্যাটাল রুবেলা ইনফেকশন। এখন ওই মা থেকে যখন বাচ্চা হবে, তাহলে মায়ের মধ্যে তো রুবেলা ভাইরাস আছে অলরেডি, মায়ের ব্লাডে রুবেলা ভাইরাস ভাইরেমিয়া, রুবেলা ভাইরাস ব্লাডে সার্কুলেট করতেছে। তো ওই বাচ্চা যখন আপনার প্লাসেন্টা দিয়ে ওই বাচ্চার ভিতরে চলে যাবে রুবেলা ভাইরাস ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টারে, গিয়ে সে বাচ্চার বিভিন্ন অর্গানোজেনেসিস হওয়ার আগেই সে ওই প্রিকারসর সেলকে কি করে ফেলবে? মিউটেশন করে ফেলবে, সে উল্টাপাল্টা সেল ডিভিশন করবে, ফলে তখন দেখা দিবে কিছু কনজেনিটাল অ্যানোমালি। তাহলে এই কনজেনিটাল অ্যানোমালিটা হচ্ছে কোথায়? বাচ্চাদের। তাহলে এটাকে আপনি বলবেন কি? এটাকে আপনি বলবেন যে প্রিন্যাটাল ইনফেকশন, হ্যাঁ, অথবা হচ্ছে প্রিন্যাটালি বলে, প্রিন্যাটাল ইনফেকশন অথবা কনজেনিটাল রুবেলা সিনড্রোম যখন বাচ্চাতে হচ্ছে। তাহলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম এটা না পারলে আমি ড্যাম শিওর ভাইবা বোর্ড থেকে উঠে দিবে আপনাকে, এতটা ইম্পর্টেন্ট। কনজেনিটাল রুবেলা সিনড্রোম, প্লিজ CRS, এখানে হচ্ছে 3টা ওয়ার্ড, 3টা কমপ্লিকেশন মনে রাখতে হবে। হার্ট, আই, ব্রেন। হার্টে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, আইয়ে ক্যাটারাক্ট, ব্রেইনে হচ্ছে ডিফনেস, মেন্টাল রিটার্ডেশন। এই 3টা জিনিস আপনাকে জানতেই হবে। আবার বলি, কনজেনিটাল রুবেলা সিনড্রোম CRS, এটা কিভাবে হয়? রুবেলা ভাইরাস ইনফেক্টেড মাদার থেকে হয় থ্রু প্লাসেন্টাল ট্রান্সমিশন into fetus in first trimester that lead to the congenital anomaly known as congenital rubella syndrome, which is consists of 3 triads. কি কি? একটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, 2 নম্বর হচ্ছে ক্যাটারাক্ট, 3 নম্বর হচ্ছে ডিফনেস অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন। ঠিক আছে? তাহলে 3টা অর্গানে 3টা ঝামেলা, এই 3টা জানলে আপনারা কিছু জানার দরকার নেই। ওকে, তাহলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম আমরা বলে ফেলছি। এখন আসেন, কনজেনিটাল রুবেলা সিনড্রোম যখন আপনি জানবেন যে মায়ের আপনি যখন মাকে ইনভেস্টিগেট করবেন, আপনি কনফার্ম হয়ে গেছেন যে মা রুবেলা ভাইরাস দ্বারা ইনফেক্টেড এবং তার বাচ্চাটা ফার্স্ট ট্রাইমেস্টারে আছে, তখন আমরা বলি টার্মিনেশন করতে বলি। তবে এই বিষয়গুলোতে মানে এগুলো আসলে মানে আমরা তো পড়ালেখা করি, মানে এগুলো সব ব্রিটিশ কারিকুলামের লেখা। তবে আমি আসলে এই সকল ডিসিশন মানে আমার মনে হয় এটা আপনাদের সাথে আমার মত নাও মিলতে পারে, এবং আমি আপনাদের মতকে রেসপেক্ট করি, বাট আই বিলিভ দ্যাট এই সকল ডিসিশন আমি শুধু মেডিকেলের ডিসিশন নিতে চাই না। আপনারা সবাই রিলিজিয়াস, যে যার ধর্ম মতে, এই জিনিসগুলো আমি মনে করি নিজ নিজ ধর্মীয় যারা খুব এক্সপার্ট, হ্যাঁ, যারা আধুনিক জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান দুটোই রাখেন, ওনাদের সাথে ডিসকাশন করে আমাদের এগুলো একটা ডিসিশনে আসা উচিত। এই যে একটা টার্মিনেশন করে ফেলা, এগুলো অনেক সিদ্ধান্তের ব্যাপার। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে আর্গু দিচ্ছি না, আই হ্যাভ জাস্ট এক্সপ্রেস মাই অপিনিয়ন। তাহলে এই যে আমরা এখানে টার্মিনেশনের কথা বলি আর কি, যদি ইফ ইট ইজ নট পসিবল আর পেশেন্ট পার্টি ডাজেন্ট এগ্রি উইথ মি, দেন উই উইল প্রোভাইড the immunoglobulin to the
মাদার। ওকে, তাহলে আমরা মাকে তখন ইমিউনোগ্লোবিলিন সাপোর্ট দিই, ইমিউনোগ্লোবিলিন আমরা দিই মাকে, যাতে ওই ইমিউনোগ্লোবিলিনটা ব্লাডে থাকা সব রুবেলাকে ধরে ধরে অ্যাগ্লুটিনেশন করে ফেলে এবং ওইটা যাতে প্লাসেন্টা দিয়ে ক্রস করতে না পারে। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? এইভাবে আমরা এটা করি। এখন আসেন ডায়াগনোসিস কীভাবে করবো রুবেলার ডায়াগনোসিস। তাহলে রুবেলার ডায়াগনোসিসটা আমরা করব, প্রথমে আমরা মাকে ডায়াগনোসিস করবো যে আসলে এই মায়ের রুবেলা ইনফেকশন আছে কিনা। তাহলে সেম, তাহলে মার থ্রট সোয়াব নিব, মায়ের মুখ থেকে থ্রট সোয়াব নিয়ে আমরা একটু ভাইরাস আইসোলেশন করে পাচ্ছি কিনা দেখবো, অথবা ইউরিন থেকেও আইসোলেশন করতে পারতেছি কিনা দেখবো। তারপর হচ্ছে অথবা পেশেন্টের ব্লাড নেবে, ব্লাড নিয়ে ওখানে ইমিউনোগ্লোবিলিন এম টাইটার দেখবো, মায়ের ইমিউনোগ্লোবিলিন এম টাইটার দেখবো, অথবা আমরা থ্রট সোয়াব থেকে পিসিআর করবো, মোস্ট স্পেসিফিক টেস্ট। তাহলে থ্রট সোয়াব নিয়ে ভাইরাস আইসোলেশন করবো, থ্রো কালচার অথবা পিসিআর করবো, অথবা সিরাম নিয়ে ওইখানে ইমিউনোগ্লোবিলিন এম টাইটার দেখবো। কেমন? ইমিউনোগ্লোবিলিন এম টাইটার 4 ফোল্ড আর মোর রাইজ হলে আমরা ইউজুয়ালি বলি। এবার আমরা যদি দেখি যে মা ইনফেক্টেড, তখন আমরা কি করব, বাচ্চার মধ্যে ইনফেকশনটা ছড়াচ্ছে কিনা সেটা দেখবো। তাহলে কিভাবে করব, বাচ্চা আছে কোথায়, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, তখন আমরা অ্যামনিওসেন্টেসিস করব। অ্যামনিওসেন্টেসিস করে ওখান থেকে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে ওখানে দেখবো যে ওখানে আমার ভাইরাস আছে কিনা, মানে ভাইরাস কালচার করে ভাইরাস আইসোলেশন করতে পারতেছে কিনা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে। এই এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলি এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এই 8 ফোল্ড রাইজ। তাহলে ইমিউনোগ্লোবিলিন এম অ্যান্টিবডি মায়ের শরীরে যে ডিউরিং প্রেগনেন্সি কত, 1:8 অর গ্রেটার হলে আমরা পজিটিভ বলি, 1:8, ঠিক আছে? আচ্ছা, এটা সরি, আমার একটু মিস্টেক হয়েছে, সরি, আবার একটু আপনাদের ক্লিয়ার করি। দেখেন, মায়ের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম পোস্টন্যাটাল রুবেলা সিনড্রোম, একটু বুঝেন, সেরোলজি 4 ফোল্ড, প্রথমে যে কথাটা বলছি ওইটাই, মানে যে কোনো ভাইরাসে নর্মালি এই কথাটা বলে যে 4 ফোল্ড অর গ্রেটার রাইজ অ্যান্টিবডি, কোনটা, ইমিউনোগ্লোবিলিন এম। এটা হলে আমি বুঝবো যে মায়ের অ্যাক্টিভ ইনফেকশন আছে। আর মানে মায়ের এটা ইনফেকশন না, তখন কি পাবো, যে আমি এই ইমিউনোগ্লোবিলিন জি যদি পাই, যে ইমিউনোগ্লোবিলিন এম না, ইমিউনোগ্লোবিলিন জি পাচ্ছি, তখন এটা বুঝবো যে এটা অ্যান্টিবডি তার বডিতে আছে, এটি ইনফেকশন না। তাহলে ইমিউনোগ্লোবিলিন জি কত বেশি থাকলে আমি বুঝবো পেশেন্ট ইমিউনাইজ, 1:8 অর মোর। আর অ্যাক্টিভ ইনফেকশন হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এম থাকবে 4 ফোল্ড গ্রেটার। ক্লিয়ার? ওকে, শেষ। আর বাচ্চার ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস করে অ্যামনিওটিক ফ্লুইড বের করবো। প্রিভেনশন তো বললাম, প্রিভেনশন এটা আমরা এমআর ভ্যাকসিন হিসেবে পাই, বাচ্চাদেরকে আমরা দিয়ে থাকি, হ্যাঁ, 9 মাস 15 মাসে এটা দেই। তারপর এখানের মধ্যে বেটার ভ্যাকসিন তো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এবং এটা আমরা প্রেগনেন্ট মাদার যদি অলরেডি প্রেগনেন্ট হয়ে যায় তখন কিন্তু আমরা ভ্যাকসিন দিতে পারবো না, তখন আমরা ইমিউনোগ্লোবিলিন জি দিব, প্রেগনেন্ট উমেন ইন ফার্স্ট ট্রাইমেস্টারে দিব। হ্যাঁ, যখন হোম টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ নট অ্যান অপশন, যে টার্মিনেশন করতে এগ্রি করতেছে না, তাকে আমরা ইমিউনোগ্লোবিলিন জি টাইটার দিব। ক্লিয়ার? তাহলে আজকের লেকচার এখানেই আমি রাখতে চাচ্ছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস আগামীকালকে আপলোড দেওয়া হবে। Thank you everyone. If you have any question, you can ask anytime in our WhatsApp chat box. Thank you. Assalamu alaikum warahmatullah.